হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের প্রথমেই দিই। ডব্লিউবি এক্সাম পোর্টালে যে ম্যাথ ক্লাস চলছিল, অল পেড ম্যাথ, যেখানে তোমরা 100+ ভিডিওস তোমাদের আছে, অ্যারিথমেটিক, ট্রিগনো, জিও, মেন্স, অ্যালজেব্রা, কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটা এখানে লেখা নেই তাও বলে দিচ্ছি, ডাটা ইন্টারপ্রিটেশন ইত্যাদি ইত্যাদি সবই এই কোর্সটাতে ইনক্লুড আছে। 100+ ভিডিওস আছে। সেটা কি, আমরা এখন 59 রুপিস মান্থলিতে, এর থেকে ন্যূনতম প্রাইস এটা, এর থেকে আর নেওয়াই যায় না। 59 রুপিস, নট 159, জাস্ট অনলি 59 রুপিস মান্থলিতে এটাকে দেওয়া হচ্ছে 2 মান্থের ক্র্যাশ কোর্স হিসাবে। এবার 2 মাসের ক্র্যাশ কোর্স মানে যে 2 মাসেই পর্যন্তই তোমরা দেখতে পাবে এমন না। এই 2 মাসের যে ক্র্যাশ কোর্স তোমরা পাচ্ছ, এই কোর্সটা যদি রেলওয়ে পরীক্ষা না হয় তাহলে 3 মাস এবং সর্বোচ্চ 4 মাস অবধি এটা এক্সটেন্ড করা হতে পারে। আচ্ছা, ওটা তো গেল কোর্সে কী কী আছে। এবার এসে জয়েন করবে কী করে। যে কোনো একটা ভিডিও তুমি রাত্রের দিকে, এক্ষুনি তুমি পাবে না কারণ এক্ষুনি ওটা অ্যাক্টিভেট হয়নি, সেই জন্য পাবে না। যে কোনো একটা ভিডিও, ইভেন এই ভিডিওটাকেও তুমি রাত্রের দিকে বা কালকে সকালের দিকে যখন ওপেন করবে, দেখবে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন এসছে, ঠিক আছে। ওই জয়েন বাটন, যেটা কিনা নীল কালারের দেখতে হবে, ব্লু কালারের দেখতে হবে, ওই জয়েন বাটনটায় ক্লিক করলে তুমি পেমেন্ট করতে পারবে, পেমেন্ট অপশান দেওয়া হবে এবং তারপর তুমি জয়েন হতে পারবে। এবার একটা কথা বলি, পেমেন্ট সিস্টেম প্রক্রিয়া আমাদের কন্ট্রোলে নেই, এটা ফুললি কন্ট্রোল করছে ইউটিউব এবং গুগল পে এবং ইউটিউব, এই দুজনেরই এটা কন্ট্রোলে আছে, ঠিক আছে। সেই জন্য এই ব্যাপারে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। উই আর নট লায়াবল ইন কেস অফ রিফান্ড, জয়েন অ্যান্ড পেমেন্ট ফেলিওর। বারবার বলছি, রিফান্ড, জয়েন এবং পেমেন্ট ফেলিওরের ব্যাপারে আমরা দায়বদ্ধ থাকবো না, কারণ এটা আমাদের কন্ট্রোলে নেই। গুগল পে সাধারণত কী করে, এটা গুগল পের বক্তব্য, ওর দাবি যে 5 বিজনেস ডেজের মধ্যে রিফান্ড হয়ে যায়। এবার পেমেন্ট ফেলিওর কেন হয়? দুটো কারণে হয়। এক, যদি তুমি ফ্ল্যাকচুয়েটিং নেটওয়ার্ক সিস্টেম ইউজ করো, মানে বাজে নেটওয়ার্ক সিস্টেম ইউজ করো, যেখানে 3G 4G এরকম হচ্ছে, সেক্ষেত্রে কী হয়, পেমেন্ট তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নিলেও ইউটিউবের কাছে পৌঁছায় না। 2 নম্বর হচ্ছে, অনেকে পেমেন্ট করতে করতে ব্যাক কি টেপে, যার ফলে কী হয়, পেমেন্ট তোমার অ্যাকাউন্ট থেকে কেটে যায় কিন্তু ইউটিউবের কাছে পৌঁছায় না, ফলে পেমেন্ট ক্যান্সেল হয়ে যায়। ওকে, সেক্ষেত্রে রিফান্ড করার জন্য 2-3 দিন ওয়েট করতে হয়, যেটা গুগল পে সিস্টেম সেটা হয়। আচ্ছা, এই হচ্ছে পুরো ব্যাপারটা গেল। এই পেজটাকে ভালো করে পড়ে নিয়ে তারপরেই পেমেন্ট করবে। পেমেন্টের ব্যাপারে কমেন্টে বলে, পেমেন্ট ফেলিওর হলে কমেন্টে বলে, হোয়াটসঅ্যাপে বলে বা কল করে আমাদের কাছে কোনো লাভ হবে না, এই কারণ সেই ব্যাপারটাতে আমাদের কোনো কন্ট্রোল নেই, ফলে আমরা দায়বদ্ধ নই। আচ্ছা, আজকে যে ক্লাস আছে সেটা শুরু করব। অনেক প্রশ্ন আছে গ্যাসের ব্যাপার নিয়ে, চলো সেটা শুরু করা যাক, কারণ মানে যে ভিডিওটা আছে সেটা বড় হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখো, বলেছে আধুনিক পর্যায় সারণীতে কতগুলো গ্যাসীয় মৌল আছে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তোমরা গুনতে আরম্ভ করবে আধুনিক পর্যায় সারণীতে কতগুলো মৌল আছে। প্রথমে তোমাদের মাথায় আসবে অক্সিজেনের কথা, তারপর তোমাদের নাইট্রোজেনের কথা মাথায় আসবে, ক্লোরিনের কথা মাথায় আসবে, ফ্লোরিনের কথা মাথায় আসবে, এবং তারপর তোমরা দেখবে যে যতগুলো আমাদের নিষ্ক্রিয় মৌল আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, সবই আমাদের নিষ্ক্রিয় মৌল, গ্যাসীয় মৌল। প্রবলেম হচ্ছে কি, যে কোনো কিছু বাদ পড়ে যাচ্ছে না। তো চলো একবার লিস্টটা দেখে নেওয়া যাক। দিস ইজ দ্য লিস্ট হেয়ার। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ফার্স্ট যে গ্রুপ আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে হিলিয়াম, হাইড্রোজেন আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। নেক্সট তার পরেরটায় আমরা কি দেখতে পাচ্ছি, তার পরেরটা আমরা দেখতে পাচ্ছি আমাদের হিলিয়াম আছে। নেক্সট আমরা নাইট্রোজেন ও অক্সিজেনকে পাচ্ছি, তারপর ফ্লোরিন আর ক্লোরিনকে পাচ্ছি, তারপর নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডনকে পাচ্ছি, ঠিক আছে। যদি গুনতে থাকো তাহলে তোমরা দেখবে টোটাল 11টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্ড 11। টোটাল কটা আছে? 11টা আছে। অতএব এখানে অ্যান্সার আমাদের কী হবে? 11 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। মনে রাখবে, এটা লাস্ট ইয়ার ALP-তে পড়েছিল যে টোটাল আধুনিক পর্যায় সারণীতে কতগুলো গ্যাসীয় মৌল আছে। অ্যান্সার তোমাদের হবে 11। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স এটা, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। জাস্ট এটা মনে রাখবে কী কী আছে, চার্ট করে দেখিয়ে দিলাম। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি গ্যাসের সঠিক বৈশিষ্ট্য নয়? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি হচ্ছে জেনারেল সায়েন্সের মধ্যে পড়ে, জেনারেল নলেজের মধ্যে পড়ে না, কিন্তু এটা মাথা রাখতে হবে। জেনারেল সায়েন্স আর জেনারেল নলেজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। অনেকে জেনারেল সায়েন্স পড়ানোটাকে জেনারেল নলেজ পড়ানো বলে ভাবে, এই ভুলটা কিন্তু প্লিজ করবে না দয়া করে। তো নিচের কোনটি গ্যাসের সঠিক বৈশিষ্ট্য নয়? গ্যাসের খুবই কম সংকোচনশীল, বদ্ধ পাত্রে সর্বত্র গ্যাস প্রমাণ চাপ প্রয়োগ করে, সরি এটা সমান চাপ হবে, রিয়েলি সরি, এটা একটু মিস্টেক হয়েছে, এটা সমান চাপ করে দাও তোমরা, ঠিক আছে, সমান চাপ প্রয়োগ করে। তারপর বলছে গ্যাসের নির্দিষ্ট আয়তন আছে। আচ্ছা, গ্যাসের নির্দিষ্ট আকার আছে। দেখো, গ্যাসের নির্দিষ্ট আয়তন আছে, এটা আমাদের রং, ডব্লিউ বলে দিচ্ছি, ঠিক আছে। এটা আমাদের কী হবে? রং হবে। এই পাশে লিখে দিচ্ছি, এটা আমাদের রং। তো সি তো আমাদের অ্যান্সার হবেই হবে, ঠিক আছে। এবার শুধু সি অ্যান্সার হবে নাকি এ আর সি দুটোই অ্যান্সার হবে সেটা দেখে নেওয়া যাক। দেখো, এতে বলেছে গ্যাস খুবই কম সংকোচনশীল, এটাও আমাদের রং। তো অ্যান্সার আমাদের বেসিক্যালি হবে এইটা। এবার এই গ্যাসের নির্দিষ্ট আয়তন আছে, অ্যাকচুয়ালি গ্যাসের নির্দিষ্ট আয়তন নেই, ঠিক আছে। এইটা হলে কারেক্ট হতো। তো কেন এটা আমি বলছি, তুমি যদি একটা
এত বড় একটা বাকেট নাও এবং তার মধ্যে যদি গ্যাসকে ট্র্যাপড করো বা আটকে দাও, ঠিক আছে, একটা বাকেট নিলে এবং তার মধ্যে তুমি কী করলে গ্যাসকে আটকে দিলে, এর মধ্যে গ্যাস আছে, ঠিক আছে। আর তুমি যদি এই গ্যাসটাকে যদি এইরকম এইটুকু একটা পাত্রের মধ্যে যদি তুমি নাও, ঠিক আছে, এইটুকু একটা পাত্রের মধ্যে নাও, সেটা কি পসিবল বলো? ধরো তুমি, এবার তোমরা বলবে স্যার লিকুইডেরও তো একই হয় না, লিকুইডের কিন্তু সেটা হয় না। দেখো, লিকুইডের কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, ঠিক আছে। তুমি এই এত বড় বাকেটে যা তুমি রেখেছো তা তুমি এই এ নম্বর পাত্রে তুমি যা রেখেছো তা তুমি বি নম্বর পাত্রে রাখতে পারবে না। এ নম্বর পাত্রে তোমার যতটা জল ধরবে, কদাপি বি নম্বর পাত্রে ততটা জল কিছুতেই ধরতে পারবে না, উপচে পড়ে যাবে জল, ঠিক আছে। তুমি রেখে দেখো, একটা কাজ করো, তোমার বালতিতে যতটা জল থাকে তা তুমি একটা গ্লাসে ভরার চেষ্টা করো। সম্ভব কোনো দিন হবে না, কারণ জলের এক্স্যাক্ট একটা ভলিউম থাকে, ঠিক আছে। কিন্তু গ্যাসের কোনো এক্স্যাক্ট ভলিউম থাকে না যতক্ষণ না তাপমাত্রা নির্দিষ্ট করা হচ্ছে এবং তারপর প্রেশার নির্দিষ্ট করা হচ্ছে। প্রেশার এবং টেম্পারেচারের উপর গ্যাসের আয়তন নির্ভর করে, ঠিক আছে। তো গ্যাসের ওই জন্য কোনো নির্দিষ্ট কোনো আয়তন একদমই নেই, ঠিক আছে। এই পরিমাণ পাত্রে যতটা গ্যাস থাকতে পারে, গ্যাসকে ততটা এই পরিমাণ পাত্রেও রাখা যেতে পারে। এর কারণ কি? কারণ গ্যাসকে সংকোচন করা যায় তাই। ফলে গ্যাস খুব কম সংকোচনশীল নয়, বরং গ্যাস এটা হওয়া উচিত ছিল বেশি সংকোচনশীল। কী হওয়া উচিত ছিল? বেশি সংকোচনশীল হওয়া উচিত ছিল এই জায়গাটা। আর এইখানটা কী হওয়া উচিত ছিল? গ্যাসের সরি এই জায়গাটা নয়, ওপরটা, এই জায়গাটা, এখানটা কী হওয়া উচিত ছিল? গ্যাসের নির্দিষ্ট আয়তন নেই হওয়া উচিত ছিল, ঠিক আছে। কী হওয়া উচিত ছিল? গ্যাসের নির্দিষ্ট আয়তন নেই হওয়া উচিত ছিল। তো এখানে নেই হওয়া উচিত ছিল আর এখানে বেশি হওয়া উচিত ছিল। গ্যাস সংকোচনশীল বলেই এত বড় এ নামক পাত্রের যে গ্যাস, তাকে বি নামক পাত্রে সোজাসুজি শিফট করিয়ে ঢাকনা দিয়ে দেওয়া যায়, কোনো প্রবলেম হবে না। আবার বি নামক পাত্রের জায়গা সে তো এ নামক পাত্রে শিফট করানোই যাবে, কারণ বি এর ভলিউম অনেক কম, ঠিক আছে। ছোটো থেকে বড় পাত্রে যেমন গ্যাসটাকে আনা যায়, তেমন বড় থেকে ছোটোতেও গ্যাসটাকে আনা যেতে পারে। এর কারণে হচ্ছে গ্যাস সংকোচনশীল। সংকোচনশীল ইংরাজিটা হচ্ছে কম্প্রেশন। সংকোচন ইংরেজি কি? কম্প্রেশন। এখানে হয় হচ্ছে কম্প্রেসেবল, ঠিক আছে। এইটা ইংরাজিটা একটু মাথা রাখবে, কারণ এটা দিয়ে অনেক সময় রেল ডিরেক্টলি কম্প্রেসেবল শব্দটা লিখে দেয়। এটা রেলে পড়া প্রশ্ন, অ্যাকচুয়ালি এলপিতে পড়া প্রশ্ন, যে কম্প্রেসেবল, ঠিক আছে, কম্প্রেসেবল, ওকে। এই যে এখানে যে প্রশ্নটা দিলাম, এখনও পর্যন্ত যা আলোচনা করেছি সবই, এই যে দুটো প্রশ্ন আলোচনা করছি সবই রেলে পড়ার প্রশ্ন। নির্দিষ্ট আয়তন আছে কার? লিকুইডের আছে। চল লিখিয়ে দিই, না বলে বেশি লিখিয়ে দিই। কার আছে? তরলের আছে, ঠিক আছে, তরল। আর এটা আছে, ঠিক আছে, আর এটা নেই আয়তন। কার নেই? গ্যাসের নেই, ঠিক আছে, গ্যাস। আচ্ছা, এটা গেল আয়তন, আকার, ঠিক আছে। দুটোরই নেই, তরলেরও নেই অ্যান্ড গ্যাসেরও নেই। অর্থাৎ তরল এবং গ্যাস দুটোরই আকার নেই, কিন্তু আয়তন তরলের আছে, গ্যাসের আয়তন নেই কোনো, ঠিক আছে। এই দুটো পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে, অনেক সময় কাজে লাগে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, আমাদের তৃতীয় প্রশ্ন, গ্যাসের চাপ ও আয়তন সংক্রান্ত সূত্রটি নিচের কোন বিজ্ঞানীর দেওয়া? অ্যান্সার হবে তোমাদের বিজ্ঞানী বয়েলের দেওয়া, ঠিক আছে। চার্লস বয়েল তার দেওয়া, যেটাকে আমরা বয়েলের সূত্র বলে জানি। তিনি গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সূত্রটা দিয়েছিলেন, ঠিক আছে। দেখো, 1662-তে তিনি এই সূত্রটা দেন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট যেটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে, এই যে বয়েলের যে সূত্র, তাতে তিনি তিনটে বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন। এক হচ্ছে টেম্পারেচার, মানে উষ্ণতা যেটাকে আমরা বলি। দুই হচ্ছে প্রেশার, যেটাকে আমরা বলি চাপ, ঠিক আছে। আর তিন হচ্ছে তোমাদের ভলিউম, ঠিক আছে। কী বলেছিলেন উনি? এই তিনটে বিষয়, এক নম্বর হচ্ছে টেম্পারেচার, দুই নম্বর হচ্ছে প্রেশার, তিন নম্বর হচ্ছে ভলিউম। টেম্পারেচার বা তাপমাত্রা, তাপ নয় কিন্তু তাপমাত্রা, তাপ ইংরেজি হিট হয়, ঠিক আছে। প্রেশার বা চাপ, ভলিউম বা আয়তন, ঠিক আছে। ভলিউম বা কি? আয়তন, ওকে, আয়তন। একটা জিনিস তোমাদের বলি, এই যে তিনটে বিষয়ের কথা বললাম, এই তিনটে বিষয়ের মধ্যে উনি একটা জিনিসকে কনস্ট্যান্ট করেছিলেন। কোন জিনিসটাকে কনস্ট্যান্ট করেছিলেন জানো? বয়েলের সূত্রে টেম্পারেচারকে কনস্ট্যান্ট ধরা হয়। এটাও তোমাদের বলে দিই, কারণ এরপরে প্রশ্ন আছে এর উপরই, তোমরা সহজে হয়তো উত্তর দিতে পারো। কনস্ট্যান্ট কাকে ধরা হয়? বয়েলের সূত্রে টেম্পারেচারকে কনস্ট্যান্ট ধরা হয়, ঠিক আছে। টেম্পারেচারকে কনস্ট্যান্ট ধরে এই দুটোর মধ্যে কি করা হয়? রিলেশন স্থাপন করা হয়, রিলেশন বিটুইন দিস টু, রিলেশন, এই দুটোর মধ্যে কি করা হয়? রিলেশন স্থাপন করা হয়। তিনি বলেছিলেন যে কনস্ট্যান্ট টেম্পারেচারে, ঠিক আছে, একটি কনস্ট্যান্ট টেম্পারেচার বা একটি নির্দিষ্ট তাপমাত্রায় প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। অর্থাৎ প্রেশার এবং ভলিউমের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। কী বলেছিলেন তিনি? আবারও বলছি,
টেম্পারেচার যখন স্থির, তাপমাত্রা যখন স্থির, তখন চাপ এবং আয়তন কার? গ্যাসের। গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। যদি আমরা এই ব্যস্তানুপাতিক চিহ্নটাকে তুলে দিই তাহলে আমরা কী পাই? পি ইকুয়াল টু 1/v, আর একটা কনস্ট্যান্ট পাই, কেটাকে আগে লিখছি আমি, কে ইন্টু 1/v পাই। ঠিক আছে, পি ইকুয়াল টু কী পাই? কে ইন্টু 1/v পাই। এবার যদি কে এর মান আমরা এখান থেকে বার করার চেষ্টা করি তো আমরা দেখতে পাবো কে ইকুয়াল টু আমরা পাচ্ছি পি ইন্টু ভি। ঠিক আছে, এই কে হচ্ছে আমাদের ধ্রুবক। এই কে কি? কে হচ্ছে আমাদের ধ্রুবক। দেখো সব লিখছি কারণ এরপরে প্রশ্ন আছে এগুলো দিয়ে। কে হচ্ছে আমাদের ধ্রুবক। ঠিক আছে, কে হচ্ছে আমাদের কি? ধ্রুবক। আর ধ্রুবকের মান কোন দুটোর উপর নির্ভর করছে? পি এবং ভি এর উপর নির্ভর করছে। আর প্রথমেই বলেছি টেম্পারেচার হচ্ছে এখানে কনস্ট্যান্ট, এটাও লিখে দিই, তাপমাত্রা হচ্ছে কনস্ট্যান্ট। একটু বোঝাতে দাও বয়েলের সূত্রটা। তাপমাত্রা হচ্ছে নির্দিষ্ট, কনস্ট্যান্ট মানে কি? নির্দিষ্ট বা স্থির বলতে পারো। অর্থাৎ তাপমাত্রা নড়নচলন হচ্ছে না, তাপমাত্রা একদম স্থির। তো যখন তাপমাত্রা স্থির তখন প্রেশার এবং ভলিউমের মধ্যে রিলেশন এই আসে, গ্যাসের। কার? গ্যাসের। সলিড বা লিকুইডের কথা বলছি না, গ্যাস নিয়ে আলোচনা হচ্ছে। তো কার প্রেশার? গ্যাসের প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইজ আয়তন, টু ইজ ভলিউম। প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v। 1/, মানে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো পি, এই যে ইনভার্সের যে এই যে প্রপোর্শনালিটির যে চিহ্ন, এটাকে তুলে দিলে ইকুয়াল টু হয়। ইকুয়াল টু আসলে একটা ধ্রুবক আসে। ঠিক আছে, ইকুয়াল টু আসলে কী আসে? একটা ধ্রুবক আসে। তো ধ্রুবক হচ্ছে এখানে কে। এই কে এর মান তুমি দেখতে পাচ্ছ কিসের উপর নির্ভর করছে? 1, পি এর ওপর নির্ভর করছে, 2, ভি এর ওপর নির্ভর করছে, আর কিসের উপর নির্ভর করছে? তাপমাত্রার উপর নির্ভর করছে, কারণ তাপমাত্রা স্থির বলেছি। যেই তুমি তাপমাত্রা চেঞ্জ করবে তো পি আর ভিও পরিবর্তিত হবে, তার ফলে কেও পরিবর্তিত হবে। আমার কথা বোঝা যাচ্ছে? তো তিনটে জিনিসের ওপর কিন্তু এই কে এর মান নির্ভর করে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাবো, সেখানেও ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো আমরা সব দেখে নেবো। চলো পরের প্রশ্নে দেখো 4 নম্বর দাগ, যা আমি 3 নম্বরে বোঝালাম তার উপর বেস করে 4 নম্বর। বয়েলের সূত্র অনুযায়ী নিজের কোনটি ধ্রুবক থাকে। তো দেখতে পাচ্ছ বয়েলের সূত্র থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এখানে করা যায়। তো আমরা জানি যে বয়েলের সূত্রে কিন্তু তোমরা দেখো যে অপশানগুলো রয়েছে গোলানোর মতো অপশান, চাপ, তাপমাত্রা, আয়তন, ঘনত্ব। অ্যান্সার তোমাদের কী হবে? টেম্পারেচার। বয়েলের সূত্র অনুযায়ী স্থির তাপমাত্রা হয়, তাপমাত্রা স্থির হয়। ঠিক আছে, স্থির তাপমাত্রা। তো স্থির তাপমাত্রায় কী হয়? স্থির তাপমাত্রা যেটা হয়, প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম হয়। ঠিক আছে, এই হচ্ছে বয়েলের সূত্র, এটা আমাদের দেয়। ঠিক আছে, নেক্সট চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো 5 দাগ, পি ইকুয়াল টু কে ইন্টু 1/v। একটু আগেই তোমাদের বললাম পি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v। এখান থেকে আমরা কী পাই? পি ইকুয়াল টু কে ইন্টু 1/v পাই। সেখান থেকে আমরা কী পাই? পিভি ইকুয়াল টু কে পাই। এই কে হচ্ছে আমাদের ধ্রুবক, একটু আগে এই সম্পর্কটা বলেছি বয়েলের সূত্র থেকে পাওয়া যায়। তো বলছি কে এর মান নিচের কোনটার উপর নির্ভর করে? গ্যাসের পরিমাণ মানে গ্যাসের আয়তনের উপর নির্ভর করে, গ্যাসের তাপমাত্রার উপর নির্ভর করে, পি এবং ভি এর এককের উপর নির্ভর করে। ডেফিনেটলি তিনটেই রাইট, এই তিনটেই আমাদের এখানে কী হবে? রাইট হবে। ঠিক আছে, গ্যাসের পরিমাণের উপর নির্ভর করে, গ্যাসের তাপমাত্রার উপর নির্ভর করে, পি এবং ভি এর এককের উপর নির্ভর করে। তো এখানে আরেকটা অপশান থাকা উচিত ছিল, ওপরে সব কটি এটা অপশান হওয়া উচিত ছিল। তাহলে এখানে আমরা কি বলবো? এই তিনটেই রাইট, এ কমা বি কমা সি আর কারেক্ট। ঠিক আছে, আর কারেক্ট এখানে করে দিলাম তোমাদের। ঠিক আছে, আর একটা অপশান থাকলে ভালো হতো। তো এবিসি এই তিনটেই কারেক্ট, এটাই তোমাদের অপশান হওয়া উচিত ছিল। পরিমাণের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে এবং পি আর ভি এর এককের ওপরেও কিন্তু নির্ভর করে, কারণ পি আর ভি এর একক বিভিন্নভাবে থাকতে পারে। একটু পরে তোমাদের একক নিয়ে আলোচনা করবো, পি আর ভি এর একক কী কীভাবে থাকতে পারে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 6 দাগটা কিন্তু আমার প্রশ্ন, কপিরাইটেড প্রশ্ন অফ ডব্লিউবি এক্সাম পোর্টাল। শুধু 5 দাগটাও ইনফ্যাক্ট তোমাদের কপিরাইটেড প্রশ্নটা কোনো পরীক্ষায় পড়েনি। তোমাদের বলছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হলে চাপ কী হবে। ঠিক আছে, একটু আগে বিবৃতি নম্বর 1-এ বলেছে কি গ্যাসের আয়তন যদি দ্বিগুণ হয় তাহলে চাপ অর্ধেক হয়ে যায়। বিবৃতি নম্বর 2-তে বলেছে গ্যাসের আয়তন দ্বিগুণ হলে চাপও অর্ধেক হবে। কারেক্ট তোমাদের কোনটা হবে? বিবৃতি নম্বর 1 ইজ কারেক্ট। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। কেন এটা হবে? একটু আগে আমরা দেখলাম পি ইন্টু ভি যদি লেখো সেটা আমার কী দিচ্ছে? সেটা আমার কে দিচ্ছে। ঠিক আছে, পি বলতে আমরা চাপকে বুঝছি, আর ভি বলতে আমরা আয়তনকে বুঝছি। সেটা আমাদের কী দিচ্ছে? আমরা কে দিচ্ছে। ঠিক আছে, এই কে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, অর্থাৎ কে এর মান কখনো পরিবর্তিত হয় না। কে হচ্ছে আমার কি? ধ্রুবক। আমি লিখেও দিচ্ছি কে হচ্ছে আমাদের ধ্রুবক, এর মান কখনো পরিবর্তিত হবে না। তো যদি তুমি আয়তনকে দ্বিগুণ করো, যেটা তোমাদের বিবৃতি নম্বর 1-এ বলেছে, আয়তনকে দ্বিগুণ করো বলতে কি 2a করে দিচ্ছ, আয়তনকে দ্বিগুণ করে দিচ্ছ, তাহলে চাপ তোমার কী হতে হবে? 2 ভাগ হয়ে যাবে, অর্থাৎ হাফ হয়ে যাবে। তবেই তুমি কে এর মান তুমি কী পাবে? কনস্ট্যান্ট পাবে, অর্থাৎ কে আবার ফিরে পাবে। কেন কি? এই দুই কেটে গেলে সেই চা আর আই থাকবে, আর তার মান আবার কে হয়ে যাবে।
ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এর প্রশ্নটাকে ঘুরিয়েও দিতে পারে যে চাপ যদি দ্বিগুণ করো তাহলে আয়তন কী হবে। দেখো আমি তোমাদের বাবাটা বলছি, যা চাপের ক্ষেত্রে হবে আয়তনের ক্ষেত্রে তার উল্টোটা হবে। চাপ যদি দ্বিগুণ করো আয়তন অর্ধেক হয়ে যাবে, যা আয়তনের ক্ষেত্রে হবে চাপের ক্ষেত্রে তার দ্বিগুণ হবে, আয়তন যদি দ্বিগুণ করো চাপ তার অর্ধেক হবে। সুতরাং অ্যান্সার আমাদের কী হবে, বিবৃতি এ মানে 1 হচ্ছে আমাদের কারেক্ট হবে, বিবৃতি 2 হচ্ছে আমাদের ভুল হবে। কারণ বিবৃতি 2তে বলছে আয়তন দ্বিগুণ হলে চাপও দ্বিগুণ হবে। এটা কেন ভুল একটু তাও দেখিয়ে দিই। অনেকের ক্ষেত্রে অনেকে বলে স্যার এটা ভুল কেন, আমাদের একটু বলে দিন। দেখো দেখো ভালো করে বুঝবে। ধরো তুমি চাপকেও দ্বিগুণ করলে, ঠিক আছে, আবার আয়তনকেও তুমি দ্বিগুণ করলে, তাহলে এখানে কী হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, আর চা আর ইন্টু আ চলে আসছে। আর চা আর আ মানে আমরা কে জানি, তার মানে সামনে 4 আছে তো 4K হয়ে যাচ্ছে। অর্থাৎ কে থেকে এই ভ্যালুটা 4K হয়ে যাচ্ছে, সেটা তো পসিবল না। কারণ চাপ আর আয়তনের গুণফল সর্বদা কে হতে হবে, 4 হলে হবে না, মানে তার 4 গুণ হলে হবে না। আমার কে দরকার ছিল, কিন্তু এখানে তো হয়ে গেছে 4 গুণ। এই জন্য এটা আমার ভুল হচ্ছে। আশা করি বুঝতে পারছো যে এটা কেন ভুল আর এই পাশটা কেন ঠিক। অতএব দ্বিগুণ, একটা দ্বিগুণ হলে অপরটা দ্বিগুণ হবে না, একটা দ্বিগুণ হলে অপরটা হাফ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, একটু আগে বলেছিলাম। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। তা কী বলছে দেখো, বয়েলের সূত্র অনুযায়ী পি এবং ভি এর গুণফল একটি নির্দিষ্ট সব সময়, বয়েলের সূত্র অনুযায়ী পি এবং বি এর গুণফল একটি নির্দিষ্ট সবসময় ধ্রুবক হয়। হ্যাঁ, এটা ধ্রুবক হয়ই হবে, বাট বাংলাটা একটু অন্যরকম হয়েছে আমার মনে হচ্ছে, কোনোভাবে একটু হয়তো। যাই হোক, এটা আমাদের অ্যান্সার তোমাদের কী হবে, এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ডেফিনেটলি একটু আগে তোমাদের বলেছি পি ইন্টু ভি ইকুয়াল টু কে হয়, আর কে আমাদের ধ্রুবক হয়। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কোনটা দেবে, এইটা আমাদের অ্যান্সার দেবে। এটা তো আমাদের অ্যান্সার হবে না, আলাদা হতে পারে, এটাও আমাদের হবে না। পি আর ভি এর মধ্যে সম্পর্ক নেই, ডেফিনেটলি নয়। পি আর ভি এর মধ্যে সম্পর্ক তো আছেই, আর বয়েলের সূত্র পি আর ভি এর মধ্যে সম্পর্কই নির্বাচন করে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, অর্থাৎ স্থির তাপমাত্রায়। কি বললাম, পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি হবে। আমার কথা বোঝা যাচ্ছে? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। ইজি প্রশ্ন ছিল এটা। পরের প্রশ্ন দেখো, বলছি 120 মিমি চাপে, পারস্তম্ভের চাপে গ্যাসের আয়তন যদি 3600 ঘন সেমি হয়, তাহলে 900 মিমি চাপে ওই আয়তন কি হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। কি করবে দেখো, আমরা জানি পি ইন্টু ভি বা P1 ইন্টু V1 করে দাও, ইকুয়াল টু আমাদের হয় P2 ইন্টু V2। ঠিক আছে, এই ফর্মুলাটাও বয়েলের সূত্র থেকেই পাওয়া যায়। অর্থাৎ যখন P1 প্রেশার থাকবে তখন আয়তন হবে V1, কিন্তু যখন P2 প্রেশার হয়ে যাবে তখন আয়তন হবে V2। তো P1 আমাদের কত বলেছে, 120 প্রেশার এটা। V1 আমাদের কত বলেছে, 3600। ঠিক আছে, P2 আমাদের কত বলেছে, 900। বার কী করতে বলেছে, V2 বার করতে বলেছে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বার কী করতে বলেছে, তোমাদের V2 আমাদের বার করতে বলেছে। তো ক্লিয়ার, দেখতে পাচ্ছ 900 দিয়ে এটাকে কাটলে হয় 4, 4 ইন্টু 12 মানে 448, মানে 480 ঘন সেমি। ঠিক আছে, এই তোমাদের অ্যান্সার হবে, এত সেমি কিউব, এত হচ্ছে V2 ভ্যালু হবে। ওকে, তাহলে V2 ভ্যালু আমার কী দেবে, V2 ভ্যালু আমার দেবে হচ্ছে 480 ঘন সেমি। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এই ফর্মুলাটা মনে রাখতে পারে, এটা বলের সূত্র থেকেই পাওয়া যায়। এটা কি ইমপ্লাই করে, P1 যদি থাকে তাহলে আয়তন হবে V1, সেটাই যদি P2 হয়ে যায় তাহলে আয়তন হয়ে যাবে V2, কারণ বয়েলের সূত্র অনুযায়ী কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। চলো পরের প্রশ্ন দেখো, একই রকমের প্রশ্ন, এটা তোমাদের লিটার আর কিলো পাস্কেল দিয়ে দিয়েছে। ঠিক আছে, মনে করে দেখো, ওখানে কিন্তু একটু ডিফারেন্ট ছিল, ওখানে মিমিতে ছিল চাপ আর সেমি কিউবে ছিল বা ঘন সেমিতে ছিল কিন্তু তোমাদের ভলিউম। ওই জন্য আমি একটু আগেই বলেছি যে কে এর মান কিন্তু পি আর ভি এর এককের ওপরও নির্ভর করে। একটু পরে একক নিয়ে আলোচনা করবো, পাস্কেল হয়, টর হয়, বার হয়, ইত্যাদি হয় চাপের একক। ঠিক আছে, সেগুলো সব আলোচনা করব। আচ্ছা, 1 লিটার আয়তনের পাত্রের মধ্যে ভর্তি একটা গ্যাস রয়েছে এবং তার উপরে 400 কিলো পাস্কেল চাপ প্রয়োগ করে। একটা পাত্রের মধ্যে, একটা পাত্র, ঠিক আছে, যার যে ভলিউম সেটা কত বলেছে তোমাদের, 1 লিটার। কত বলেছে তোমাদের, 1 লিটার। ঠিক আছে, আর এর মধ্যে একটা গ্যাস রয়েছে, সেই গ্যাসের চাপ কত রয়েছে, 400 কিলো পাস্কেল, 4 kPa। ঠিক আছে, এবার এই গ্যাসটাকে কি করা হচ্ছে, একটা 3 লিটারের বড় পাত্রের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। ঠিক আছে, একটা 3 লিটারের বড় পাত্রের মধ্যে এই গ্যাসটাকে রেখে দেওয়া হচ্ছে। তো তখন আমার প্রেশার কী হবে, তখন আমার প্রেশার কত দেবে, সেটাই আমাকে এখানে জিজ্ঞেস করেছে। তো সিম্পলি কিছুই নয়, আমি একটু আগে দেখলাম P1 ইন্টু V1 ইকুয়াল টু P2 ইন্টু V2। ঠিক আছে, ওকে, তো P1 আমার এখানে কত, P1 মানে প্রেশার কত আমাদের, 400 কিলো পাস্কেল। V1 আমাদের কত, 1 লিটার। P2 আমাদের কত, সেটাই তো বার করতে বলেছে। আর V2 আমাদের কত, 3 লিটার। ঠিক আছে, এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, 400/3 মানে
133.333 চলতে থাকবে, এতই আমাদের ভ্যালু হবে P2 এর। ঠিক আছে, এটা এক্স না লিখে P2 লিখে দাও, এতই আমাদের ভ্যালু হবে P2 এর। তো এত কিলো পাস্কেল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমি আবারও বলছি, P1 যখন আমার প্রেশার তখন V1 উইল বি আমার ভলিউম। সিমিলারলি P2 যখন প্রেশার তখন V2 উইল বি আওয়ার ভলিউম। ঠিক আছে, আচ্ছা এই ফর্মুলাটাকে অনেকে বুঝতে পারে না, তো চলো একটুখানি ভিজুয়ালাইজ করা যাক এই ফর্মুলাটা কোথা থেকে আসে, কীভাবে আসে। ঠিক আছে, আমি একটু আগেই তোমাদের বললাম যে পি আর ভি এর যে গুণফল হবে সেটা কনস্ট্যান্ট হবে, মানে কে হবে। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের ভি, কিন্তু যেই তুমি পিকে হাফ করে দিচ্ছ, ভি আমার কি হয়ে যাচ্ছে, 2v হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, তখনও কিন্তু আমার সেই কেই দেবে। যেই তুমি পিকে 1/3 করে দিচ্ছ, ভিকে তোমাকে কী করতে হবে, ট্রিপল করে দিতে হবে, মানে 3 গুণ করে দিতে হবে, তবেই তো তুমি কে পাবে। কারণ এই 3 কেটে বেরিয়ে যাবে, এখানে এই 2 কেটে বেরিয়ে যাবে, সেই পি আর ভি থাকবে, এখানেও সেই পি আর ভি থাকবে। এবার এখানে যেটা P1 আর V1 বলছে সেইটা হচ্ছে, বলে দিই, সেইটা হচ্ছে এইটাকে আমি ধরছি P1 আর এইটাকে আমি ধরছি V1, ব্যাস আর কিচ্ছু না। তো যখন P1 থাকছে মানে P থাকছে, তখন ভলিউম হচ্ছে আমার V1 মানে V, কিন্তু যেই সেটা P2 মানে অন্য ডিফারেন্ট কোনো ভলিউম দিচ্ছে, মানে প্রেশার দিচ্ছে, তখন দেখো ভলিউমে দেখো 2V হয়ে যাচ্ছে। তুমি এটাকে তুমি P2 ধরে নিতে পারো, আর এটাকে তুমি V2 ধরে নিতে পারো, এটাকে তুমি P3 ধরে নিতে পারো, এটাকে তুমি V3 ধরে নিতে পারো। এই ফর্মুলাটা আরও বাড়ে, মানে এরপরে তুমি আরও লিখতে পারো যে P3 ইন্টু V3 ইকুয়াল টু P4 ইন্টু V4, মানে যত তুমি চেঞ্জ করবে তত চেঞ্জ হবে। মানে বলতে চাইছে যখন P চেঞ্জ হবে তখন Vও চেঞ্জ হবে। P যদি 1 হয় সাবস্ট্রাক্টে, নিচেও V 1ই হবে। P যদি 2 হয় নিচে Vও 2ই নেবে। P যদি 3 হয় নিচে Vও 3 নেবে। সিমিলারলি এখানে দেখো P আর V হয় এইভাবে আসছে। এবার দেখো এই যে 2 আর 2 কিন্তু ভাগ 2 নয়, এটা অ্যাকচুয়ালি বলছে P যদি X হয় V তখন Y হয়, P যদি Z হয় V তখন সামথিং এলস হয়, এইটা বলতে চাইছে। অর্থাৎ ডিফারেন্ট ভ্যালু আসছে, এটা ভ্যারিয়েবল, এগুলো হচ্ছে একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি, যেমন এক্স একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল বলতে অনেকে আবার বুঝতে পারে না, এক্স হচ্ছে ভ্যারিয়েবল, এক্সের মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। ওয়াই এর মান তেমন চেঞ্জ হয়ে যাবে, মানে 1/, হয়ে যাবে সেটা, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, পি আর ভি এর মান কি ইনভার্সলি প্রপোর্শনাল। আমার মনে হয় আমি যতটা চাই ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে কী বলতে চাইছি। ঠিক আছে, তো এইভাবেই ফর্মুলাটা এখান থেকে আসে বেসিক্যালি। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, খুব ভালো প্রশ্ন বলেছে, একটা হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন আছে। ধরো সাপোজ এই হচ্ছে আমার হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন। ওকে, বেলুন, তো এই বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে। তো বেলুনে যদি তুমি 0.2 বার প্রেশার প্রয়োগ করো, ঠিক আছে, এত বার প্রেশার প্রয়োগ করো, এই বার কিন্তু প্রেশারের একক, এত বার মানে একবার দুবার তিনবার এমন নয়, 0.2 বার, এই যে বার হচ্ছে প্রেশারের একক। এই বেলুনটাকে যদি তুমি প্রেশার দাও তাহলে কী হবে, এই বেলুনটা বিস্ফোটিত হয়ে যাবে। তার মানে এই বেলুনের মধ্যে ততটাই হাইড্রোজেন গ্যাস আমি ভরতে পারবো যতটা হাইড্রোজেন গ্যাস ভরলে এটা বিস্ফোটিত হবে না। আমার কথা বোঝা যাচ্ছে? তো 0.2 বার চাপ যদি প্রয়োগ করো তাহলে কী হয়, বেলুনটা বিস্ফোটিত হয়ে যায়। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা একটা টেকনিক্যাল মিস্টেক আছে, আমি বলে দিই, এটা রেলওয়ে যে এই প্রশ্ন। ঠিক আছে, টেকনিক্যাল মিস্টেকটা কী সেটাও একটু বলে দিই। টেকনিক্যাল মিস্টেকটা হচ্ছে, এখানে বলা উচিত ছিল 0.2 বারের বেশি চাপ প্রয়োগ করলে, তো তোমরা এটা একটু অ্যাড করে নিও। ঠিক আছে, এটা একটু টেকনিক্যালি মিস্টেক হয়েছে, এটা অ্যাড না করলে তোমরা অঙ্কটাকে করতে পারবে না। বেশি, সরি, এখানে তোমরা কী লিখবে, বেশি। ঠিক আছে, এই জায়গায় এইখানটাতে। ওকে, তো কী হবে, 0.2 বার এর বেশি চাপ প্রয়োগ করলে, এইটা তোমাদের কোশ্চেনটা একটু স্লাইট মিস্টেক আছে। কি বললাম আরেকবার বলছি, হাইড্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনে 0.2 বারের বেশি চাপ প্রয়োগ করলে বেলুনটা কী হচ্ছে, বিস্ফোটিত হয়। একবার চাপে, 1 বার চাপে মানে কি, একবার এই পরিমাণ চাপে গ্যাসের আয়তন হচ্ছে 2.17 লিটার। তাহলে বেলুনে কতটা হাইড্রোজেন গ্যাস আছে? তো 0.2 বারের বেশি যদি চাপ প্রয়োগ করো তাহলে বেলুনটা কী হচ্ছে, বিস্ফোটিত হবে। তার মানে এই বেলুনটা 0.2 বার চাপ সহ্য করতে পারবে। তাহলে 0.2 বার চাপ সহ্য করার জন্য তার মধ্যে কতটা হাইড্রোজেন গ্যাস ভরা যাবে সেটাই জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, ওকে, চলো করে ফেলা যাক। আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্যান্ডার্ড লাইন লেখা আছে, যে এটা তো তোমরা জানো P1 ইন্টু V1 ইকুয়াল টু P2 ইন্টু V2 ইকুয়াল টু P3 ইন্টু V3, এভাবে চলতে থাকবে। তো আমাদের যদি দুটো স্ট্যান্ডার্ড আছে, দুটো লিখি। তো P1 আমাদের কত বলেছে, 1 বার। এখন প্রবলেম হচ্ছে 1 বার এই কথাটা আমাদের লেখা যায় না। ঠিক আছে, 1 বার যখন আমরা ইকুয়েশানে লিটারকে রাখছি তখন বারকে আমরা ইউজ করতে পারি না।
তো বারকে আমরা কী করবো, এটিএমে চেঞ্জ করে দেবো। এটিএম মানে কি অ্যাটমসফেরিক প্রেশার, সেটা কত হয় 0.986, এই হচ্ছে আমাদের এটিএম হয়, এত এটিএম। ঠিক আছে, এই রিলেশানটা মনে রাখবে। এই জন্যই এই অঙ্কটা একটু টাফ, কারণ এই অঙ্কটাকে তো তুমি রেলওয়ে গ্রুপ ডিতেও দেওয়া যেতে পারে, কারণ ক্লাস 9-এও তোমাদের গ্যাসের ইকুয়েশান আছে, তবে এত টাফ ইকুয়েশান নেই। ঠিক আছে, ক্লাস 9 এনসিইআরটিতে আছে। তো 1 বার ইকুয়াল টু 0.986 এটিএম। ঠিক আছে, তোমরা বললো স্যার আছে তো আপনি করেননি কেন আগে? দেখো ওখানে ওটা এক পাতার আছে, জাস্ট গ্যাসের কী কী বৈশিষ্ট্য আছে সেটা আছে, আর পারস্তম্ভের চাপটা ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে। কিন্তু বয়েলের সূত্র, চার্লসের সূত্র ইত্যাদি সবই ক্লাস 11-এর এনসিইআরটিতে আছে, যেহেতু রেলওয়েতে পড়ছে, গ্রুপ ডিতে আগেরবার পড়েছে, সেহেতু তোমাদের করাচ্ছি আমি। ঠিক আছে, 1 বার ইকুয়াল টু 0.986 এটিএম, ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে সম্পর্কটা বললাম এটা মনে রাখবে। তাহলে এটা ইকুয়াল টু যদি এই এটিএম হয়, তাহলে 0.2 বার ইকুয়াল টু কী হবে, এর সঙ্গে 0.2 গুণ হবে। 1 বার ইকুয়াল টু এটা হলে 0.2 বার ইকুয়াল টু কী হবে, এর সঙ্গে গুণ হবে। গুণ করে দেখো এটা কত হচ্ছে, 1972 পয়েন্ট, এত এটিএম। ঠিক আছে, তো আমরা যখন এই P1-এর জায়গায় 1 বার না বসিয়ে আমরা কী করবো, এটাকে বসাবো। ঠিক আছে, এটাকে আমরা বসাবো। তো কত হচ্ছে দেখো এখানে, একটু গাড়িটা চেঞ্জ করে নিই। কত হচ্ছে আমাদের হচ্ছে 0.986 ইন্টু, ওর পরিবর্তে ভলিউম কি দেওয়া রয়েছে, 2.17 ভলিউম দেওয়া রয়েছে। আর P2 আমাদের কত, P2 আমাদের হচ্ছে 0.2 বার বসতো, তার জায়গায় আমরা কী বসাবো, 1972 বসাবো ইন্টু V2, এইটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এই কতটা হচ্ছে আমাদের V2, এই কতটা হচ্ছে আমাদের কি V2। ওকে, তো দেখো এটা আমরা করব। তো করার জন্য আমাদের কি করতে হবে, বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এটা আর এটাকে ডেফিনেটলি কাটা যায়, কারণ এটা দ্বিগুণ করে আমরা এটাকে বার করেছি, আমার কথা বল মানে 0.2 করে। তো যদি তুমি কাটো, তুমি দেখতে পাচ্ছ যে এর তলায় আমাদের 100 আসছে, আর এর তলায় আমাদের কি আসছে, 1000 আসছে। দেখো আমি ডিরেক্টলি করতে পারতাম, তবু করে দেখিয়ে দিই। এর তলায় 1000 আসছে, আর এর তলায় আমাদের কী আসছে, একের পরে 4টে শূন্য আসছে বেসিক্যালি। তো এই 1000 দিয়ে এই 4টে শূন্যকে যদি তুমি কাটো, তাহলে একটা আমাদের পড়ে থাকবে, এখানে আমাদের 10 পড়ে থাকবে। ঠিক আছে, তো এই পয়েন্টকে তুলে দাও, এভাবে না করাও যেতে পারতো। আর আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা হচ্ছে দ্বিগুণ একে অপরের, এই। ঠিক আছে, কারণ বেসিক্যালি এটা কী আছে, 2/10 আছে, 2/10কে কাটাকুটি করলে আমার কী আসছে, এখানে 5 আসছে, মানে অ্যান্সার আমাদের এইটা ইন্টু এইটা হবে। ঠিক আছে, আর একটু কালি চেঞ্জ করে নিই, কারণ হজবলা হয়ে যায়। তো অ্যান্সার আমাদের বেসিক্যালি কী হবে, V2 ইকুয়াল টু আমাদের কী হবে, আমাদের হবে 2.17 ইন্টু 5, এই আমাদের আসবে। তো দেখতে পাচ্ছি 5 দুগুণে 10, কার সামনে 10 আছে, এইটার সামনে 10 আছে, এইটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তুমি বলবো স্যার 17 ইন্টু 5 করলে তো 85, এখানে 86 কেন দেওয়া আছে, আমি তোমাদের একটু আগে বলেছিলাম এই যে 1.986, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে রাউন্ড ফিগারের ভ্যালু, এই ভ্যালুটা অনেক বড় ভ্যালু, এটাকে ছোটো করে রাখা হয়। তো অ্যান্সার আমাদের এটাই আসবে, অন্য কোনোগুলোতে অ্যান্সার হবে না। ঠিক আছে, এখান থেকে আমরা V2-র যে ভ্যালু পাবো, সেটা আমরা কী পাবো, এখানে তোমাদের লিখে দিচ্ছি, এটা আমরা পাবো 10.85 এত লিটার পাবো। যদি আমি এখানে ক্যালকুলেট করি, এটা প্রায় সমান হবে কার, 10.86-এর সমান হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর কারণ এখানে এই যে 0.986 লিখেছি, এটা রাউন্ড ফিগারে আছে, এটা বড় ভ্যালু, এটাকে ছোটো করে রাখা হয়েছে। ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। সবই কিন্তু বয়েলসের সূত্রের উপর এখন আমরা করছি, চার্লসের সূত্রে আমরা যাইও নি, আর ডাল্টনের সূত্র তো তার পরে আসবে। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলছে, বয়েলের সূত্র অনুযায়ী একটি নির্দিষ্ট ভরের গ্যাসের ড্যাশ স্থির তাপমাত্রায় চাপের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকে। আগের বারে তোমাদের মনে আছে হয়তো, চাপের সাথে কোনটার ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে সেটা দেওয়া হয়েছিল। এখন তোমরা জানো যে বয়েলের সূত্র আমাদের বলে পি ইনডিরেক্টলি প্রপোর্শনাল হয় ভি এর, অর্থাৎ পি সমানুপাতিক হয় 1/v। এখান থেকে আমি একটু আগে লিখেছিলাম আমরা কী পাই, কে 1/v পাচ্ছি আমি। ঠিক আছে, এখান থেকে আমি কী পাই, এটা পাই। ঠিক আছে, তার থেকে এবার যদি আমি ভি সমান সমান লিখি, তাহলে ভি সমান সমান আমি কী লিখতে পারছি, K/P লিখতে পারছি। দেখো এইটা থেকে এটাই আসে, সেখান থেকে আমাদের এটাই আসা যায়। একটু আগে আমি তোমাদের অন্য একটা রূপ দেখিয়েছিলাম এর, PV ইকুয়াল টু K দেখিয়েছিলাম, সেটাও করা যায়। আবার এটাতেও তো আসা যায়, V ইকুয়াল টু K/P আসা যায়। এখন এই রিলেশনটাকে একটু মনে রাখো। এবার আমরা এদিকে একটা লিখছি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটা টার্ম এসছে, ঘনত্ব, আয়তন, ভার এবং নান। তো আয়তন তো আমাদের হবেই না, আমরা দেখতেই পাচ্ছি। আয়তন কেন হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি চাপের সাথে সমানুপাতিক সম্পর্ক বলেছে। এখন বয়েলের সূত্র বলে যে চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এই যে চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখন ঘনত্ব বলে একটা নতুন টার্ম এসছে, তো ঘনত্ব হবে, ভার হবে নাকি নান হবে, চলো দেখা যাক।
তো ঘনত্ব সমান সমান আমরা কি জানি, যাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা সমান সমান আমরা কি জানি, ভর বাই আয়তন। একক আয়তনে কতটা ভর আছে তাকে আমরা কি বলি, তাকে আমরা ঘনত্ব বলি। তাহলে ভর সমান সমান কি, মাস, আয়তন সমান সমান কি, আমাদের ভি। এখন এই যে এখানে আমরা ভি পেলাম, মানে বেসিক্যালি আমরা কি পেলাম, ডি ইকুয়াল টু এম বাই ভি পেলাম। এই ভি আর এই ভি যদি রিপ্রেজেন্ট করানো যায়, মানে এই ভিটাকে যদি আমরা কে বাই পি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা কী পাচ্ছি দেখো তো, ডি ইকুয়াল টু এম বাই কে বাই পি। এখান থেকে আমরা কি লিখতে পারি, ডি ইকুয়াল টু আমরা লিখতে পারি এম বাই কে, আর পি আমাদের ওপর উঠে যাচ্ছে এই পি। তো তুমি একটা জিনিস ভালো করে দেখো যে ডি এর সঙ্গে পি এর যে রিলেশান তৈরি হচ্ছে সেটা আমাদের সমানুপাতিক তৈরি হচ্ছে। এখন ডিও ওপরে আছে, এমও ওপরে আছে, কেও ওপরে আছে, সরি পিও ওপরে আছে, কে খালি নিচে আছে। তার মানে ডি আর পি, পি মানে কি, পি মানে কি, এখানে পি মানে আমরা জানি চাপ। এই যে পি, একটু অন্য কালি দিয়ে লিখি, এই যে পি, পি বলতে আমরা কি বুঝছি, পি বলতে আমরা চাপকে বুঝছি, আর ভি বলতে আমরা আয়তনকে বুঝছি। এই যে ঠিক আছে, তো পি বলতে আমরা চাপকে বুঝি। তার মানে ডি মানে ডেনসিটি, মানে ঘনত্ব, ঘনত্বের সঙ্গে চাপের রিলেশান কি, দেখো ঘনত্বের সঙ্গে চাপের রিলেশান কি, সমানুপাতিক রিলেশান। তার মানে এখানে অ্যান্সার আমাদের কোনটা হবে, ঘনত্ব হবে। এটা একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন, এটা বলের সূত্র দিয়ে বার করা যায়, এই যেটা দেখালাম তোমাদের, ডি ইকুয়াল টু এম বাই ভি, এখান থেকে আমরা ডি ইকুয়াল টু কে বাই পি পাচ্ছি, সেখান থেকে ডি ইকুয়াল টু কী পাচ্ছি, এম বাই কে, মানে এমপি বাই কে। এটাকে তুমি একটু আলাদা রাখো, পিটাকে আলাদা রেখে দিয়েছি, ইচ্ছা করে রেখেছি যাতে ডি এর সঙ্গে পি এর ঘনত্বটা মানে রিলেশানটা বোঝানো যায়। তো ঘনত্ব ইকুয়াল টু আমাদের কী হচ্ছে, ঘনত্ব সমানুপাতিকভাবে কী হচ্ছে, চাপের সঙ্গে রিলেশান হচ্ছে। এটা দিয়ে একটা কথা বলা যায়, বলের সূত্র এটা বলে যে যদি তুমি তাপমাত্রা স্থির রাখো, ঠিক আছে, তাহলে চাপের সঙ্গে ঘনত্ব সমানুপাতিক হারে বাড়ে, অর্থাৎ চাপ বাড়ালে ঘনত্বও বাড়বে। ঠিক আছে, এটার একটা ভিজুয়ালাইজেশন দেখে নাও। ঠিক আছে, এটা একটা ভিজুয়ালাইজেশন দেখে নাও। ধরো সাপোজ এখানে একটা পাত্র আছে, ঠিক আছে, এই পাত্রে গ্যাস আছে, ওকে। তো যদি তুমি এর ওপরে পিস্টন দিয়ে চাপ দাও, তাহলে তুমি দেখবে এই গ্যাসগুলো কী হয়, একদম নিচে নেমে যাবে, এরকম জায়গায় নেমে যাবে, কারণ পিস্টন দিয়ে চাপ প্রয়োগ করেছে, এখানে নেমে গেছে। তো তুমি দেখো যে গ্যাসটা এখানে একদম ছড়ানো ছিটানো অবস্থায় ছিল, সেই গ্যাসটুকু এইটুকুর মধ্যে তোমাদের হয়ে গেছে, এই যে এইটুকুর মধ্যে তোমাদের চলে এসছে। তাহলে এইটুকু অংশে গ্যাসের যে আয়তন, সেই অনুপাতে ভার কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, অর্থাৎ ঘনত্ব বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে ভর কী হচ্ছে, সরি ভার নয়, ভর হচ্ছে আমাদের বেড়ে যাচ্ছে। তো যখন তুমি চাপ প্রয়োগ করছো, দেখো এখন খোলামেলা অবস্থায় আছে গ্যাসগুলো, এই পাত্রটার মধ্যে খোলামেলা অবস্থা আছে, কোনো চাপ প্রয়োগ করা নেই। যেই তুমি চাপ দিলে তুমি দেখতে পাচ্ছ ওই গ্যাসটাই এই পজিশনের মধ্যে থেকে গেছে, এইটুকুর মধ্যে চলে আসছে, এইটুকুর মধ্যে চলে আসছে, অর্থাৎ ভলিউম কমে গেছে। দেখো আগে ভলিউম পুরো এই পাত্রটার ভলিউমের সমান ছিল। এই যে দানাগুলো আমি দিয়েছি, দানাগুলো হচ্ছে তোমাদের গ্যাসের, ঠিক আছে, ধরলাম গ্যাসের মলিকিউল এগুলো। তাহলে এই পাত্রটার ভর যদি এক্স লিটার হয়, তাহলে এই পুরো পাত্রটা জুড়েই তুমি দেখতে পাচ্ছ যে কী আছে, গ্যাসটা আছে। কিন্তু যেই তুমি চাপ প্রয়োগ করছো, তুমি দেখতে পাচ্ছ ওই গ্যাসটা এইটুকুর মধ্যে হয়ে যাচ্ছে, পুরো পাত্রটা জুড়ে আর নেই। মানে ভলিউম কমে যাচ্ছে, আয়তন কমে যাচ্ছে, চাপ যত বাড়ছে তত আয়তন কমছে, কিন্তু ঘনত্ব তত বেড়ে যায়। অর্থাৎ চাপের সঙ্গে ঘনত্ব রিলেশন কি, সমানুপাতিক সম্পর্কে থাকে। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। একটু আগে যা আমি তোমাদের দেখালাম তার উপর বেস করে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। এখানে কে ইকুয়াল টু কে ওয়ান লেখা আছে, তো এটা হয় অনেক সময়, কে ওয়ান অনেক জায়গায় লেখা থাকে, এটা এনসিইআরটি থেকেই নেওয়া। তো ডি ইকুয়াল টু এম কে বাই এম কে ইন্টু পি, এই যে ফরমেশনটা কোথা থেকে আসে একটু আগে তোমাদের বললাম, বয়েলের সূত্র থেকে আসে। তো এক লমায় তোমরা অ্যান্সার দিতে পারবে, যদি না বলে দিতাম তো অ্যান্সার দেওয়ার প্রবলেম হতো। ঠিক আছে, কীভাবে আসে একটু আগে 11 নম্বরে দেখিয়েছি তোমাদের। তো অ্যান্সার তোমাদের কী হবে, বয়েলের সূত্র। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। 13 দাগ দেখো, পরের প্রশ্ন। ওপরের সূত্র অনুযায়ী, যে সূত্র একটু আগে আলোচনা করছি, কোন দুটির মধ্যে সম্পর্ক সমানুপাতিক হয়? তো একটু আগে আমরা সব দেখালাম যে এটা বয়েলের সূত্র থেকে আসছে, আর বয়েলের সূত্র অনুযায়ী চাপ আর আয়তনের সম্পর্ক তো সমানুপাতিক হতেই পারে না। ঠিক আছে, ঘনত্ব এবং আয়তনের সম্পর্ক ওখানে নেই, তাহলে কিসের সম্পর্ক রয়েছে, চাপ এবং ঘনত্বের সম্পর্ক। তো অ্যান্সার আমাদের কোনটা হবে, এইটা হবে, একটু আগে আমি তোমাদের বললাম। ঠিক আছে, বয়েলের সূত্র অনুযায়ী কোন দুটোর মধ্যে সম্পর্ক সমানুপাতিক হয়, চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক সমানুপাতিক হয়। কী করে হয় সেটা এই সূত্র দিয়ে প্রমাণ করা যায়। ঠিক আছে, আর এই সূত্র কোথা থেকে আসে, বয়েলের সূত্র থেকে আসে, 11 নম্বরে দেখানো হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট 14 নম্বরে। আচ্ছা 14 দাগ দেখো, তাপমাত্রা ও গ্যাসের আয়তন সংক্রান্ত সূত্রটি নিচের কোন বিজ্ঞানীর দেওয়া? অ্যান্সার তোমাদের কী হবে, বিজ্ঞানী চার্লসের দেওয়া। এটাকে বলা হয় চার্লসের সূত্র। চার্লসের সূত্র কী বলে দেখো, আমরা একটু আগে বয়েলের সূত্রে কী পেলাম, তোমাদের লিখে দিই প্রত্যেকটা জিনিস, তাহলে বুঝতে পারবে। বয়েলের সূত্রে আমরা কী পেলাম, আমরা পেলাম হচ্ছে টি স্থির, মানে তাপমাত্রা স্থির। ঠিক আছে, যখন তাপমাত্রা স্থির, প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, প্রেশার এবং ভলিউমের মধ্যে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। সেখানে আমরা চার্লসের সূত্রে কী পাচ্ছি,
চার্লসের সূত্রে দেখো তিনটে জিনিস নিয়ে কাজ হচ্ছে, টেম্পারেচার, পি অ্যান্ড ভি। টেম্পারেচার মানে তাপমাত্রা, পি মানে হচ্ছে প্রেশার বা চাপ, ভি মানে হচ্ছে ভলিউম। তো কোনো একটাকে তুমি কী করে দাও, স্ট্যান্ড বাই করে দাও। এখানে পি স্থির, চার্লস কী করলেন, চার্জ পিটাকে স্থির করে দিলেন, ঠিক আছে। চার্লস কী করলেন, পিটাকে স্থির করলেন। যখন পি স্থির তখন ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ ভি এবং টি এর মধ্যে সম্পর্ক কী হলো, সমানুপাতিক সম্পর্ক হলো। এখানে যে রিলেশনটা তুমি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। সমানুপাতিক সম্পর্ক, যাকে ইংরেজিতে বলা হয় ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে। আর এখানে তুমি কী দেখতে পাচ্ছ, এর মধ্যে যে রিলেশনটা কী দেখতে পাচ্ছ, ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক, ঠিক আছে। দেখো প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ধরে বলছি, কারণ দুটোর মধ্যে পার্থক্য কী সেটাও তোমাদের বোঝার দরকার, ঠিক আছে। পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, এটা বয়েলের সূত্র বলছে। আর চার্লসের সূত্র আমাদের কী বলছে, ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ পি আর ভি এর মধ্যে, পি যখন স্থির তখন ভি আর টি এর মধ্যে রিলেশনটা চার্লস বলছে। তেমন দেখতে পাচ্ছ এখানে টি মানে তাপমাত্রা আর ভি মানে হচ্ছে গ্যাসের আয়তন, ঠিক আছে। তো তুমি দেখতে পাচ্ছ টি আর ভি এর মধ্যে রিলেশন কে দিচ্ছে, বিজ্ঞানী চার্লস দিচ্ছে। কি স্থির, পি স্থির, মানে চাপ যখন স্থির। ওকে, চলো এটা নিয়ে আরও কথা বলবো, 15 নম্বর দাগে আরও আছে, চলো। আচ্ছা 16 দাগ দেখো, বলছে ভি ইকুয়াল টু কে টু ইন্টু টি। এই সূত্রটিতে কে এর মান নিচের কোনটির উপর নির্ভর করে। দেখো একটু আগেই আমি চার্লসের সূত্র তোমাদের বললাম, চার্লসের সূত্রের উপর কাজ হচ্ছে এখন, বয়েলের সূত্র হয়ে গেছে আমাদের কাজ করা। যদিও বয়েলের সূত্রের উপর বেস করে একটা গ্রাফও আছে, কিন্তু গ্রাফটা যেহেতু তোমাদের 9-10-এর সিলেবাসে নেই সেহেতু আমি এখানে করাচ্ছি না, ঠিক আছে। 11-12-এর সিলেবাসে গ্রাফটা আছে, গ্রাফটা তোমাদের 9-10 সিলেবাসে পড়ে না। তো ভি আমরা কী জানি, ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি। একটু আগে তোমাদের বললাম যখন কি স্থির, পি স্থির, পি যখন তোমাদের স্থির, ঠিক আছে, পি যখন তোমাদের স্থির তখন ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা প্রপোর্শনালিটি এই চিহ্নটাকে তুলে দিই তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট আছে যেটাকে আমরা নিচ্ছি কে টু, ঠিক আছে। আগেরবার আমরা কে নিয়েছিলাম, ওই এখানে কে টু বা কে ওয়ান তুমি যে কোনো একটা কিছু নিতে পারো, যাতে কে আর কে সেম না হয়ে যায়, কারণ ওই কে এই কে সেম নয়, ঠিক আছে। এটা বোঝানোর জন্যই জাস্ট এটাকে কে টু নেওয়া হয়। তুমি এটাকে এক্স এটাকে ওয়াই ধরতে পারো, বাট নর্মালি যেভাবে ফিজিক্সে লেখা সেটাই তোমাদের নিচ্ছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, কে টু এর মান আমাদের কী হচ্ছে, ভি বাই টি ইকুয়াল টু কে টু। এই কে টু হচ্ছে এখানে ধ্রুবক। একটু আগে তোমরা দেখতে পাচ্ছিলে বয়েলের সূত্রে একটা ধ্রুবক পেয়েছিলাম, সেটা হচ্ছে কে। এখানে কে টু হচ্ছে আমাদের কি, ধ্রুবক। ওকে, আশা করি বুঝতে পারছি কে টু হচ্ছে আমাদের কি, ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা এই যে কে টু এর মান সেটা ভি আর টি এর ওপর নির্ভর করে। তোমরা দেখতে পাচ্ছ ভি মানে হচ্ছে গ্যাসের পরিমাণ, মানে গ্যাসের আয়তন, এইটা হচ্ছে আমাদের ভি, ঠিক আছে। গ্যাসের চাপ দেখো এখানে আমরা প্রথমেই বলছি চাপ স্থির, চাপ যদি অস্থির হয়ে যায় তাহলে ভি আর টিও চেঞ্জ হয়ে যাবে, সুতরাং চাপের উপর ডেফিনেটলি নির্ভর করে, আর ভি আর টি এর এককের উপরেও নির্ভর করে। মনে রাখতে হবে এখানে টি অলওয়েজ ইন কেলভিন, টি এর একক কিসে থাকবে, কেলভিন। মনে রাখবে অলওয়েজ, এটা একদম বাম্পার ধরনের জিনিস যেটা আমরা তোমাদের বলে দিচ্ছি। টি কিন্তু কেলভিনে থাকবে, ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেডে থাকলে হবে না, টিকে অলওয়েজ কেলভিনে নিতে হবে, ঠিক আছে। টি কিসের উপর থাকবে, কেলভিনে থাকবে। তাহলে অ্যান্সার আমাদের এখানে কী হবে, ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ওপরের সব কটার এটা অ্যান্সার হতে হবে, সব কটা এখানে ঠিক। গ্যাসের পরিমাণের উপরে নির্ভর করে, চাপের উপর নির্ভর করে এবং ভি আর টি এর এককের উপরেও নির্ভর করে। টিকে কিন্তু মাস্ট কেলভিনে নিতে হবে, এটা মনে রাখবে। যখনই আমরা গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রার কথা বলবো তখন মাস্ট ওটাকে কনভার্ট করে কেলভিনে তোমাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। পরম শূন্য স্কেল বলা হয়, সরি পরম তাপমাত্রা স্কেল বলা হয় কেলভিনকে, ঠিক আছে। অ্যাবসলিউট টেম্পারেচার। ওকে, আরেকটা জিনিস মনে রাখবে, এই যে আমরা এখানে টেম্পারেচারের কথা টি বলছি, টি মানে কিন্তু অ্যাবসলিউট টেম্পারেচার। টি বলতে কোনো মানে এলেবেলের টেম্পারেচার নয়, ঠিক আছে। অ্যাবসোলিউট টেম্পারেচারের কথা বলছি আমরা, টি মানে অ্যাবসোলিউট টেম্পারেচার। ওকে, পরম তাপমাত্রা যেটাকে আমরা বলি, পরম তাপমাত্রা, ওই জন্য আমরা কেলভিন স্কেল ইউজ করি, কারণ কেলভিন স্কেল কি বলা হয়, পরম তাপমাত্রা স্কেল, ঠিক আছে। কেলভিন স্কেলকে আমরা ইউজ করি। আশা করি বুঝতে পারলে, যা বলার এখান থেকে বলে দিয়েছি পুরোটা। মনে রাখবে চার্লসের সূত্র আমাদের কী বলে, যখন পি স্থির মানে প্রেশার স্থির তখন ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, ভি এবং টি এর মধ্যে সম্পর্ক হয় সমানুপাতিক। সেখান থেকে আমরা কে টু এর ভ্যালু পাই, কে টু হচ্ছে চার্লসের সূত্রের ধ্রুবক, ঠিক আছে। চলো 17 নম্বর দাগে পরের প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটা রেলে অনেকবার পড়েছে, কিন্তু আমি জাস্ট অপশানগুলোকে চেঞ্জ করে দিয়েছি। এখানে তোমাদের বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস স্কেল ইকুয়াল টু কত কেনফিল স্কেল। দেখো যে কোনো সেলসিয়াস স্কেলে যেটা থাকবে সেটা 0 হতে পারে, সেটা এনি হতে পারে, যে কোনো ভ্যালু থাকতে পারে। তার সঙ্গে যখন তুমি 273কে যোগ করবে তখন তুমি ভ্যালু পাবে। এখন প্রবলেম হচ্ছে এটা অ্যাকচুয়ালি 273 নয়, 273 পয়েন্ট সামথিং, কত, 273.15 কেলভিন, ঠিক আছে। তুমি যখনই এই দুটোকে যোগ করে ফেলবে তখন তুমি একটা কেলভিন স্কেলে একটা ভ্যালু পাবে। ওকে, তো অ্যান্সার আমাদের কী হবে, বি উইল বি দ্য কারেক্ট অপশন হিয়ার। আচ্ছা 18 দাগ দেখো, এটা রেলে পড়ার প্রশ্ন, তবে অপশানগুলো একটু চেঞ্জ করে দিয়েছি, মানে একটু টাফ করে দিয়েছি তোমাদের জন্য।
জলের স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে কত হয়? দেখো জলের স্ফুটনাঙ্ক নর্মালি কত হয় আমি তোমাদের কী বলেছি, কেলভিন স্কেলে গেলে তোমাদের কী করতে হবে, যা তোমাদের ডিগ্রিতে থাকবে সেটার সঙ্গে তুমি কী করবে 273.15 তুমি যোগ করবে, ঠিক আছে, এত তুমি যোগ করবে। তাহলে জলের স্ফুটনাঙ্ক কত আমাদের 100 ডিগ্রি, ঠিক আছে, তার সঙ্গে তুমি কী করবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাকচুয়ালি, তার সঙ্গে তুমি কী করবে 273.15কে তুমি যোগ করে দেবে। তাহলে এখানে কত বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ 373.15 ডিগ্রি, মানে ডিগ্রি নয় কেলভিন, কারণ আমরা যখন কেলভিনে লিখি তখন ডিগ্রি সেন্টিগ্রেড উল্লেখ করি না। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, এইটা হবে, দিস ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। এবার তুমি বলবে স্যার রেলের যে প্রশ্ন ছিল তাতে তো এই 0.15 যে ভাগটা, এই ভাগটা ছিল না, 273 কে ছিল। এখন দেখো অনেক বইতে কী হয়, এই ব্যাপারটাকে রাউন্ড ফিগার, মানে এই ব্যাপারটাই যে এইটাকে রাউন্ড ফিগারে 273 লিখে দেওয়া থাকে, ঠিক আছে, 273 কে, নট ডিগ্রি, কারণ কেলভিনে ডিগ্রি ইউজ করা হয় না, ঠিক আছে। এই যে ব্যাপারটা এটাকেই কী করা হয়, এইভাবে লিখে দেওয়া হয়, ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই। এবার যদি পরীক্ষায় এই যে পয়েন্ট যে ভাগটা, এই পয়েন্টের ব্যাপারটা যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু 0.15 হবে, এটা তোমাকে মাথা রাখতে হবে, নট 0.45 অর নট 0.35, এরকম কিছু কিন্তু হবে না, 0.15 হতে হবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। অনেক জায়গায় আবার কি করে 273 কেলভিনকে লিখে দেওয়া থাকে, এটা রাউন্ড ফিগার, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 273.15, মানে ধরো অপশানে 273 থাকলো, 273.15 থাকলো, আমাকে কিন্তু 273.15কেই মার্ক করতে হবে, কারণ 273.15টাই হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু। অনেক বইতে 0.15টাকে কী করা হয়, অগ্রাহ্য করে 273 কেলভিন লেখা হয়, বাট অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 273.15। পরের প্রশ্ন বা কয়েকটা প্রশ্ন এগুলোই এই ধরনের একটা ব্যাপার আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 19 দাগ দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নির্দিষ্ট আয়তনের গ্যাসের ঘনত্ব, গ্যাসের ভর এবং চাপ অপরিবর্তিত থাকলে উষ্ণতার সাথে কীরূপ সম্পর্ক প্রকাশ করে? সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, কোনো সম্পর্ক নেই এবং সর্বদা অর্ধেক হবে। দেখো সর্বদা অর্ধেক হবে এটা তো হতে পারে না, কারণ যা যা দেওয়া হবে তার উপর বেস করে অর্ধেক হবে নাকি ট্রিপল হবে নাকি 1/3 হবে সেটা নির্ভর করে, তো কোনো সম্পর্ক নেই, এটাও সঠিক নয়, কারণ সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? তোমরা জানো যখনই গ্যাসের মলিকিউলগুলোকে তাপ প্রয়োগ করা হয়, তখনই তাপ দেওয়া হয়, তখন গ্যাসের মলিকিউলগুলো কী হয়, ছড়িয়ে যেতে চায়, কারণ তাপ তাদেরকে কী দেয়, কাইনেটিক এনার্জি দেয়, ঠিক আছে, থার্মাল এনার্জি, কাইনেটিক থার্মাল এনার্জি তাদেরকে দেওয়া হয়, এবং তার ফলে কী হয়, অণুগুলো ছড়িয়ে যেতে চায়, মানে তাদের আয়তন বাড়তে থাকে, কারণ তারা ছড়িয়ে যাচ্ছে, অনেক বেশি জায়গা অকুপাই করছে, অর্থাৎ আয়তন তাদের বেড়ে যাচ্ছে। যখন আয়তন তাদের বাড়ছে তার মানে ঘনত্ব কী হবে, ডিক্রিজ হবে, ঠিক আছে। আর আমরা জানি যে উষ্ণতার সঙ্গে যেহেতু, দেখো জিনিসটা কি বললাম, তার মানে আমি ঘনত্বের সঙ্গে, গ্যাসের কথাই বলছি এখানে, ঘনত্বের সঙ্গে যে সম্পর্ক হচ্ছে, ঘনত্ব কমে যখন আয়তন বাড়ে, ঠিক আছে, ঘনত্ব কমে যখন আয়তন বাড়ে, ওকে, তার মানে ঘনত্বের সঙ্গে আয়তনের যে রিলেশন হচ্ছে সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। কী হচ্ছে? ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। আর আমরা এটাও জানি, কারণ কিছুক্ষণ আগে আমরা পড়েছি যে ভি এর সাথে টি এর রিলেশন কী, এখান থেকে আমরা ভি এর সঙ্গে টি এর কি রিলেশন পাচ্ছিলাম, ভি প্রপোর্শনাল হচ্ছে টি এর, তাহলে ভি এর সঙ্গে টি এর রিলেশন প্রপোর্শনাল, অর্থাৎ ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ সমানুপাতিক। আবার ডি এর সঙ্গে ভি এর রিলেশন ব্যস্তানুপাতিক, তার ডি এর সঙ্গে টি এর রিলেশনে কী হবে, আমাদের ব্যস্তানুপাতিক হবে। এখান থেকেও এটা বার করা যায়, আবার এর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনও করা যায়। তো অ্যান্সার আমাদের কী হবে, এখানে ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে, মনে রাখতে হবে আয়তনের সঙ্গে উষ্ণতার যে রিলেশন হয় সেটা হয় আমাদের ব্যস্তানুপাতিক। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। তো এটা গেলে একভাবে বোঝানো, ঠিক আছে, আরেকভাবে বোঝানো যায়, কীভাবে বোঝানো যায় চলো একটু বুঝিয়ে দিই, কারণ তোমাদের অনেকেরই ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন করার দরকার হয়। দেখো আমরা জানি যে ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, এখান থেকে আমরা যদি ভি এর মান বার করি তাহলে আমরা কী পাচ্ছি, ইকুয়াল টু আমরা পাচ্ছি K2/T, সরি K2 ইন্টু টি। এখান থেকে এইটা আমরা পাই, এই যে এইটা আমরা পাই, ওকে। এবার এইটা তুমি যদি ঘনত্বের ফর্মুলাতে বসাও, একটু আগেই তোমাদের বলেছি ঘনত্বের ফর্মুলা কী হয়, ডি ইকুয়াল টু m/v হয়, ঠিক আছে। একক আয়তনে কতটা মাস রয়েছে, কতটা ভর রয়েছে সেটাকে আমরা ঘনত্ব বলি। একক আয়তন মানে ভি, তাতে কতটা মাস রয়েছে, ওকে, এইটা হচ্ছে আমাদের ডেনসিটি। তাহলে ডি ইকুয়াল টু, আবার এম তো লিখছো, কিন্তু ভি এর জায়গায় এবার তুমি এটাকে বসিয়ে দাও, এই যে ভি এর জায়গায় তুমি কী করো, এইটাকে বসিয়ে দাও, কী বসাচ্ছ, K2 ইন্টু টি বসাচ্ছ। তো দেখো ডি এর সঙ্গে টি এর রিলেশন কী হচ্ছে, ডি রয়েছে ওপরে আর টি চলে যাচ্ছে তলায়, তাহলে ডি আর টি এর মধ্যে ডেনসিটি অ্যান্ড টেম্পারেচার, ঘনত্ব এবং টেম্পারেচারের মধ্যে রিলেশন কী হচ্ছে, ব্যস্তানুপাতিক, ঠিক আছে, ব্যস্তানুপাতিক। তো এইভাবেও দেখানো যায় ব্যাপারটাকে। আগে যে আমি তোমাদের সম্পর্কটা বলেছিলাম যখন বলসের ল পড়াচ্ছিলাম, সেখানে যে রিলেশনটা বলেছিলাম তার উপর বেস করবো এটাকে দেখানো যায়। যদি এটা চার্লসের লয় আমি প্রয়োগ করলাম আমি চার্লসের লয়, কিন্তু ডি এর তো ভ্যালু v/m/v হয়, সেখান থেকে এটাকে দেখানো যায় যে একটা উপরে একটা নিচে থাকা মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এইভাবে এটাকে দেখানো যায়। তাহলে অ্যান্সার তোমাদের ওভারঅল কী হবে, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আমাদের দেবে।
চলো নেক্সট পরের প্রশ্নে। v1/t1 ইকুয়াল টু v2/t2, এটা কোন সূত্রের পরিবর্তিত রূপ? তোমাদের মনে রাখতে হবে এটা চার্লসের সূত্রের পরিবর্তিত রূপ। ঠিক আছে, বয়েলের সূত্রে পরিবর্তিত রূপ তোমাদের মনে আছে হয়তো, একটু আগেই আমি তোমাদের বলেছিলাম যে p1 v1 ইকুয়াল টু p2 v2। ঠিক আছে, চার্লসের সূত্রে পরিবর্তিত রূপ কী হয়? v1/t1 ইকুয়াল টু v2/t2। ঠিক আছে, এটা কোথা থেকে আসে একটু দেখে নাও, একটু বলে দিই, একটু সরি, অ্যাকচুয়ালি কী হয়েছে, আবার সর্দি লেগেছে। অ্যাকচুয়ালি ওয়েদার এমন যে বারবার সর্দি লাগছে। দেখো এটা অ্যাকচুয়ালি কী হয় একটু বলে দিই। এটা যেটা হয় সেটা হচ্ছে যে একটু আগেই তোমরা দেখলে যে আমরা কি দেখলাম যে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, সরি ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, যেটা লিখেছি আমি এখানে। এখান থেকে আমরা কী পাচ্ছি, ভি যদি প্রপোর্শনালি চিহ্ন তুলে দিই তাহলে আমরা কী পাচ্ছি, k2 ইন্টু টি পাচ্ছি। ঠিক আছে, এইটা আমরা পাই k2 ইন্টু টি পাই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি v/t ইকুয়াল টু আমাদের k2 হয়। এখন k2 তো কনস্ট্যান্ট, তার মানে যদি ভি হয় তাহলে হবে টি, আর যদি সেটাই যদি আমরা যদি v1 দেই তো সেটা আমাদের হয়ে যাবে কি t1। ঠিক আছে, সিমিলারলি সেটাই যদি আমরা v2 দেই, তাহলে হয়ে যাবে কি t2। তো বেসিক্যালি এই ব্যাপারটা কি লেখা হয়, এই ব্যাপারটা কোনটা, এইটা v1/t1 ইকুয়াল টু v2/t2। এই যে আশা করি বুঝতে পারলে, এখান থেকে এটা আসে বেসিক্যালি, এই জায়গাটা থেকে মেন যে রুট বা শিকড় সেটা হচ্ছে এইটা, v/t ইকুয়াল টু k2 তো কনস্ট্যান্ট, তারপরে v থাকলে t হবে, v1 থাকলে t1 হবে, v2 থাকলে t2 হবে। আশা করি বুঝতে পারলে। তো দিস ইজ দ্য পরিবর্তিত বট চেঞ্জেবল অর কনভার্টেড ফর্ম অফ চার্লস ল। ঠিক আছে, এইটা। চল নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 21 দাগ দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে একটি গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনের কত অংশ হারে বৃদ্ধি পায়? ঠিক আছে, এটা চার্লসের সূত্র থেকে পাওয়া যায় অ্যাকচুয়ালি। তো বলসের সূত্র যা আছে সেগুলো তো ফার্স্ট কাটো, বলসের সূত্রটা হবেই না। এখন এইটা হবে নাকি এইটা হবে? এবার তোমরা বলো এখানে কোন ভ্যালুটা তোমাদের জানা, সি নামক ভ্যালুটা তোমাদের জানা 1/273.15। দেখো এটাও তোমরা অ্যান্সার করতে পারতে যদি এখানে এই 0.15 ব্যাপারটা দেওয়া না থাকতো। ওই জন্য অ্যাবসলিউট অ্যান্সার তোমাদের সি হবে, এ কিন্তু অ্যান্সার হবে না, কারণ এতে 0.15 কথাটা দেওয়া নেই। মানে আরও অ্যাবসলিউটলি বা আরও অ্যাকিউরেটলি কোনটা লেখা আছে, সি লেখা আছে। দেখো এ আর সি দুটোই কারেক্ট, কিন্তু প্রবলেম হচ্ছে সি মোর অ্যাকিউরেট দ্যান এ। যদি সি অপশান সি ইজ মোর অ্যাকিউরেট দ্যান এ, বা অপশান সি হচ্ছে এর থেকে আরও সঠিক, সেই জন্য সিকে আমরা মার্ক করবো, একে আমরা মার্ক করবো না। আমার কথা বোঝা যাচ্ছে, কারণ 0.15 এখানে উল্লেখ আছে, এটা অনেক বেশি অ্যাকিউরেট ভ্যালু। তো অ্যান্সার উইল বি দিস। ক্লিয়ার হলো? 1/273.15 ডিগ্রি হারে বৃদ্ধি পায়। এটা কী আমি একটু বলে দিই। ধরো সাপোজ তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা গ্যাসকে নিলে, ঠিক আছে, একটা গ্যাসকে নিলে এবং দেখলে সেইখানে ওর ভলিউম হচ্ছে v0 বলতে কী বোঝায়? ভলিউম অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ভলিউম অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, v0 এটা হচ্ছে ওর আয়তন। ওই গ্যাসের আয়তন এখানে কত বলছে আমার? ওই গ্যাসের আয়তন আমার বলছে যে v0, মানে আমি আবার বলছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের যে আয়তন হচ্ছে সেটা v0। ঠিক আছে, এখন যদি তুমি ওইটাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি করো, মানে 0 থেকে তুমি ওই তাপমাত্রাটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নিয়ে এলে, তাহলে ওই গ্যাসের যে আয়তন হবে সেটা কী হবে? ছিল কত? v0 ছিল, সেটা থাকবে প্লাস v0-র 1 × 273 ডিগ্রি হারে কী হবে? ওটা বৃদ্ধি পেয়ে যাবে, মানে তখন ওর আয়তন হবে এইটা ওর আয়তন হবে। v0 তো থাকবেই, ভালো করে পড়ো উপরে বাংলাটা কী বলেছে। একটি গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে একটি গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনের, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন কত ছিল? v0 ছিল, তার এত অংশ হারে। তাহলে v0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এত অংশ মানে কত অংশ? 1/273.15। তাহলে v0-র সঙ্গে 1/273.15কে গুণ করলে আমরা এইটা পাই। তুমি একটা কাজ করো না, v0-র সঙ্গে তুমি ইন্টু করে দাও 1/273.15। ঠিক আছে, তুমি কী পাবে? v0/273.15 পাচ্ছ, এইটা পাচ্ছ। এত অংশ হারে বৃদ্ধি পাবে, মানে এইটা হচ্ছে বৃদ্ধি। তাহলে বৃদ্ধি পেয়ে হবে কত? আগে ছিল v0, তার সঙ্গে এইটা যোগ হয়ে যাবে, এই যে v0 প্লাস v0/273.15, এত হবে এর ভলিউম, নিউ আয়তন, নতুন আয়তন। ঠিক আছে, দেখো আমি তোমাদের ফিজিক্সের ভাষায় বোঝাই না, আমি তোমাদের বোঝাই নর্মাল যে ভাষা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ফিজিক্সের ভাষায় বোঝালে এই টার্মগুলোকে অনেক বেশি জটিল করে বলতে হয়, সেই জন্য আমি সেটা বলি না। অ আ ক খ পড়ানোর মতো যেমন করে বলতে হয় সহজে সরলে তোমাদের বলি। ঠিক আছে, ওই জন্য হয়তো আমার মাঝে মাঝে কী হয়, অ্যাকচুয়াল টার্ম বেরোতে চায় কিন্তু সেটাকে রিয়েল টার্মে না পরিবর্তন করে নর্মাল টার্মে আমি পরিবর্তন করি বলে আমার সময় হল্ট হতে হয়। আশা করি বুঝতে পারছো, ওই জন্য অনেক সময় কথা আমাকে থামাতে হয়।
ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারলে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। কি বলেছে, একজন ব্যক্তি আটলান্টিক মহাসাগরে একটি নৌকায় 2 লিটার গ্যাসপূর্ণ একটি বেলুন বেঁধে রেখেছে, যেখানে তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। নৌকাটি ভাসতে ভাসতে ভূমধ্য মহাসাগরে এলো, তখন বেলুনের আয়তন কত হবে যদি সেখানে তাপমাত্রা হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তুমি দেখো, প্রথমে আমাদের যে ভলিউম দেওয়া রয়েছে, ধরে নিচ্ছি আমরা সেটা V1, সেটা আমাদের কত রয়েছে 2 লিটার, ঠিক আছে। এবং এর সাপেক্ষে আমাদের টেম্পারেচার কত দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমি একটু আগে তোমাদের বলেছি এটা তো আমাদের সেন্টিগ্রেডে থাকতে পারে না, তো একে বেসিক্যালি আমরা কি করব, চেঞ্জ করব। তো 20 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে আমরা কি করব 273 পয়েন্ট, যদি কিছু বলা না থাকে, অনেক সময় বলে দেওয়া থাকে যে 273 ইউজ করো, তখন তোমরা যোগ করবে 273 দিয়ে। এটার আমাদের তাহলে টেম্পারেচার কী হবে, আমরা দেখতে পাচ্ছি 293.15 কেলভিন হয়ে যাবে। আমরা একটু আগে বলেছি টেম্পারেচারকে কেলভিনে আমাকে কী করতে হবে, পরিবর্তন করতে হবে। এটা পরিবর্তন করলাম, এটা গেল আমাদের ফার্স্ট কেস, ঠিক আছে। সেকেন্ড কেসে আমরা কি দেখতে পাচ্ছি যে সেকেন্ড কেসে আমরা কি, আচ্ছা একটা কাজ করি, এখানে আমি এই টিকগুলো মারছি না, তোমরা ধরে নেবে অপশানটাই ওইটা, ঠিক আছে। তো সেকেন্ড কেসে আমাদের ভলিউম 2 আমাদের বার করতে বলেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছি বেলুন আয়তন কত হবে, এবং সেখানে টেম্পারেচার আমাদের কত দেওয়া রয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সিমিলার আমরা কাজ করব, 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কনভার্ট করে নেবো কিসে, কেলভিনে কনভার্ট করে নেবো। তো 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমরা কেলভিনে কনভার্ট করি, তো আমরা কী দেখতে পাচ্ছি 25 ডিগ্রি আছে, প্লাস আমরা কি করব 273.15 এর সঙ্গে আমরা কি করব অ্যাড করে দেবো। কত আসবে আমাদের দেখতে পাচ্ছি 298.15, সরি ইয়েস 0.15, এত কেলভিন আমাদের টেম্পারেচার এসছে, এই কেলভিন আমাদের টেম্পারেচার আসবে, ঠিক। এবার অঙ্কটাকে করে নাও। আমরা একটু আগে ফর্মুলা বলেছি তোমাদের, ফর্মুলা আমাদের কি বলে, ফর্মুলা আমাদের বলে যে V1/T1, এটা আমরা T1 ধরে নিচ্ছি, এটাকে আমরা T2 ধরে নিচ্ছি, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের V2/T2। মনে আছে হয়তো একটু আগে এই ফর্মুলাটা তোমাদের বলেছিলাম, যেটা চার্লসের সূত্রে পরিবর্তিত রূপ। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, V1 আমাদের কত, পরিষ্কার দেখো V1 আমাদের 2 লিটার দেওয়া রয়েছে, এই যে, ঠিক আছে, বাই T1 আমাদের কত কেলভিনের যেটা সেটা লিখবো 293.15 ইকুয়াল টু V2 আমাদের কত সেটা তো বার করতে বলেছে, এই যে জিঘা চিহ্ন দিয়ে রেখে দিয়েছি। T2 আমাদের কত আমরা দেখতে পাচ্ছি 298.15, অর্থাৎ যেটা আমাদের কেলভিনে আছে সেটাই আমাকে লিখতে হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি লিখে দিই উপরে, 2 × 298.15 বাই আমরা পাচ্ছি 293.15 ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, আমরা V2। এখন দেখো এই ক্যালকুলেশনটা করা আমাদের পক্ষে ইম্পসিবল। পরীক্ষার সময় এই ধরনের ক্যালকুলেশন কখনোই আমরা করার জন্য অ্যাটেম্প্ট করবো না। তো কী করবো, বেসিক্যালি এটা পরীক্ষায় পড়ার প্রশ্ন, কিন্তু আরআরবি জেইতে পড়ার প্রশ্ন। তো আমরা কী করবো, হ্যাঁ আমি ভ্যালু চেঞ্জ করেছি, এবং ওখানেও ভ্যালুটা কিম্বুৎকি মাকারই ছিল, মানে আরও কিম্বুৎকি মাকার ছিল, ঠিক আছে। তো আমরা কী করবো, দেখো এটা যেটা করার দরকার সেটা হচ্ছে এটা চার্লসের সূত্র থেকেই আসে। তো কী করবো, দেখো তুমি দেখতে পাচ্ছ 293.15 রয়েছে, 298.15 রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যদি আমি নিচেরটাকেও 298 ধরে নিই, যে 3 এর জায়গায় আমি যদি 8 ধরে নিই, নিচের কথাটা বলছি ভালো করে বোঝো, এই নিচেরটাকে আমি যদি 298 ধরে নিই, ওপরটা তো 298ই আছে, নিচেরটাকে যদি আমি 298 ধরে নিই, তাহলে আমার সুবিধা কী হবে, আমি দেখতে পাবো আমার একে একে কেটে যাচ্ছে। তো লাগভাগ এটা দিয়ে ওপরটাকে কাটলে আমার এখানে 1 পয়েন্ট সামথিংই আসবে। তো আমি 1 যদি ধরে নিই, তাহলে ভলিউম আমার 2 লিটার তো আসবেই আসবে, ভলিউম আমার 2 লিটার তো আসবেই আসবে, ইনফ্যাক্ট 2 লিটার থেকে বেশি আসবে। তো কোথায় আছে দেখো 2 লিটার থেকে বেশি, ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। মগজ লাগিয়ে ক্যালকুলেশনটাকে করা যায়। কি বললাম আবারও বলে দিচ্ছি, এই যে ক্যালকুলেশনটা এটা করা ইম্পসিবল পরীক্ষার সময়, ডিরেক্ট ক্যালকুলেশন করা ইম্পসিবল, টাইম অনেক খাবে। তা আমরা ধরে নেবো কি ওপরেও 298.15 আছে, নিচেও 298.15 আছে। তো দুটোকে যদি কাটাকুটি করো তাহলে 1ই আসবে। দেখো ওপরটা একটু বড় ভ্যালু, তো 1 পয়েন্ট সামথিং আসবে। তো 1 পয়েন্ট সামথিংয়ের সঙ্গে তুমি যখন 2 গুণ করবে তখন 2 লিটার তো আসবে, তার থেকে একটু বেশিই আসবে। তো অ্যান্সার আমাদের এটাই হবে, ঠিক আছে। করে দেখে নিও অ্যান্সার আমাদের কী হবে, এটাই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তো দিস ইজ দ্য কারেক্ট অপশান হিয়ার। তুমি বলবে স্যার 1.98, এটাও তো হতে পারে না, হতে পারে না, কারণ এখানে 2 গুণ আছে, দেখতে পাচ্ছ এখানে 2 গুণ আছে। যখন 2 গুণ আছে, 2-এর সঙ্গে যাই গুণ করো না সেটা 2 দ্বিগুণ তো হবেই হবে। তো 2 পয়েন্ট সামথিং এখানে অ্যান্সার হবে, না এটা অ্যান্সার হবে, না এটা অ্যান্সার হবে, না এটা অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিফিকাল্টি লেভেল 1 লেভেল একটু ওপরে আছে, ঠিক আছে। জাস্ট আমি দিয়েছি তোমাদের, এবার কয়েকটা জিনিস তোমাকে এখানে ফলো করতে হবে বা বুঝতে হবে। যেমন এখানে তোমাদের বলেছে তাপমাত্রা কত বাড়াতে হবে, এটা 1 নম্বর পয়েন্ট।
অর্থাৎ আগে যা তাপমাত্রা ছিল আর শেষে যা তাপমাত্রা হবে দুটোর মধ্যে বিয়োগফল করলে বেরোবে, কারণ বাড়াতে কত হবে, বৃদ্ধি কত হবে, বলেনি অন্তিম তাপমাত্রা কত হবে, বলেছে বৃদ্ধি কত হবে। নেক্সট হচ্ছে টি এর ভ্যালু এখানে 0.15 বাদ দিয়ে ধরতে বলেছে, 273K ধরতে বলেছে। অনেক সময় প্রশ্ন এরকম বলা থাকে, ঠিক আছে, আর বলা না থাকলে অনেক সময় তোমরা 273K ধরতে পারো। যেমন জি এর মান আমরা 9.8 না ধরে আমরা 10 ধরি, রেলের ক্ষেত্রে এটাকে তুমি ধরতে পারো, কারণ রেল অনেক সময় 273K নিয়েই করে, বলে দেয় না বাট করে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল তাপমাত্রা কিন্তু 273.15। নেক্সট হচ্ছে এখানে একটা আয়তন সিসিতে দেওয়া আছে, একটা আয়তন লিটার দেওয়া আছে, তো আমাকে জানতে হবে লিটার আর সিসির মধ্যে সম্পর্কটা কী। তোমাদের মনে রাখতে হবে যে 1 লিটার ইকুয়াল টু আমাদের 1000 সিসি, সিসি মানে কিউবিক সেন্টিমিটার মানে সেমি কিউব, ঠিক আছে, সিসি মানে কি কিউবিক সেন্টিমিটার বা সেমি কিউব। আর আমরা জানি যে যখনই আমরা কোনো তাপমাত্রার কথা বলবো তখন সেটাকে আমাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে -3 ডিগ্রি রয়েছে, তা আমরা 3 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে আমরা কী করবো, 273 কেলভিনকে আমরা যোগ করে দেবো, কারণ যাই থাক না কেন তাকে আমরা কী করি এর সঙ্গে যোগ করে দিই এবং আমরা সেটাকে কেলভিনে কনভার্ট করি, ঠিক আছে। তো এই ভ্যালুটাকে যদি তুমি কেলভিনে নিয়ে যাও তুমি কী দেখতে পাচ্ছ, এটা তোমাদের হবে কত, 270K হবে, রাইট, কত হবে তোমাদের 270K হবে, ওকে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন আমরা ফর্মুলা কি ইউজ করব, V1/T1 ইকুয়াল টু V2/T2, চার্লসের সূত্র অনুযায়ী এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা করি আমরা দেখতে পাচ্ছি V1 আমাদের কত, V1 আমাদের দেখতে পাচ্ছি 750, যেটা উপরে দেওয়া রয়েছে সব সিসিতে কনভার্ট করে নিয়েছি। T1 আমাদের কত, 270, কারণ কেলভিন ইউজ করব, ঠিক আছে। V2 আমাদের কত, আমাদের বলেছে 1 লিটার ইউজ করবো না, আমরা সিসিকে ইউজ করবো 1000 সিসি, 1000 সিসি, ঠিক আছে। আর আমাদের T2 তো বার করতে বলেছে, কারণ কত টেম্পারেচার হবে সেটা আমাদের বার করতে হবে, তবেই তো বুঝবো তাপমাত্রা কত বাড়াতে হবে। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কী পাচ্ছি দেখো, যদি এখান থেকে আমরা ক্যালকুলেট করি আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা বেসিক্যালি তাহলে ক্যালকুলেশনের লেভেল কোথায় যাচ্ছে দেখো, এখানে আমি একেবারে কাটছি তোমাদের এখানে, ঠিক আছে, এটা 250 দিয়ে কাটা যায়, 250 দিয়ে কাটলে এটা আমাদের 4 হবে, এটা আমাদের 3 হবে, 3 দিয়ে যদি এটাকে কাটো এটা আমাদের 90 হয়ে যাবে, ঠিক আছে। তো T2 যে ভ্যালু এখান থেকে আমরা পাচ্ছি, অর্থাৎ অন্তিম তাপমাত্রা আমরা কত পাচ্ছি, 360 কেলভিন পাচ্ছি, কারণ এখন সব কেলভিনে আছে, ঠিক আছে। কিন্তু দেখো যে আমাদের অ্যান্সারে অপশান দেওয়া রয়েছে সেটা সেন্টিগ্রেডে দেওয়া রয়েছে, মানে এটাকে আমি কী করবো আবার সেন্টিগ্রেডে নিয়ে যাব। তো আমরা নর্মালি কী করি, দেখো সেন্টিগ্রেড থেকে যদি x ডিগ্রি সেন্টিগ্রেড থাকে তার সঙ্গে আমরা 273কে যোগ করলে, 273 কেলভিনকে যোগ করলে আমরা কেলভিনে টেম্পারেচার পাই, তাহলে কেলভিন থেকে যখন আমরা সেন্টিগ্রেডে যাবো তখন কী করবো, মাইনাস করে দেবো, ঠিক আছে। তো বেসিক্যালি তুমি কী করো, 360 থেকে 273 তুমি মাইনাস করে দাও, তাহলে তুমি এটাকে সেন্টিগ্রেডে নিয়ে যেতে পারবে। সেন্টিগ্রেডে থাকলে তাকে 273 যোগ করে কেলভিনে নিয়ে যাই, তাহলে সেন্টিগ্রেডে ফেরত আসতে গেলে কী করবো, কেলভিন থেকে এটাকে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তো কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের হচ্ছে 7, 7 আর 1 8 মানে 80, তো 87 ডিগ্রি। এবার আমাদের কিন্তু এটাকে সেন্টিগ্রেডে আমরা লিখতে পারি। এবার তুমি প্রশ্নটা পড়ো কী বলেছে, তোমাকে বলেছে তাপমাত্রা কত বাড়াতে হবে বলেছে, তো ফাইনাল টেম্পারেচার আমরা কত বেরিয়েছে, 87 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে, ডিগ্রি সেন্টিগ্রেড। আর ইনিশিয়াল টেম্পারেচার আমার কত ছিল, -3 ডিগ্রি সেন্টিগ্রেড, দুটোর মধ্যে বিয়োগফলই আমার অ্যান্সার হবে। অ্যান্সার তাহলে কত হবে দেখতে পাচ্ছ, 90 ডিগ্রি সেন্টিগ্রেড, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। বলো কজন এটা বার করতে পেরেছো, 90 ডিগ্রি সেন্টিগ্রেড কজন বার করতে পেরেছো, অনেকে তো 360ই অ্যান্সার থামিয়ে দিয়েছো, এই যে 360 দেখেছো মেরে দিয়েছো, কিন্তু 360টা সেন্টিগ্রেডে আছে, এটা তো কেলভিনে বেরিয়েছে, এটা অ্যান্সার হবে না, 87 ডিগ্রিও অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না, কারণ এটা ফাইনাল টেম্পারেচার, বাড়বে কত, কত আছে এখন আর কত ছিল, দুটোর মধ্যে বিয়োগফলই হচ্ছে বৃদ্ধি, 90 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হবে আমাদের তাপমাত্রা, তবেই কী হবে, এটার যে আয়তন সেটা 1 লিটারে পৌঁছবে। তো এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন ছিল, টোটাল 23টা প্রশ্ন আমি আজকে তোমাদের সলভ করলাম, নেক্সট দিন বাকিটা করবো। টোটাল 55 অর অ্যারাউন্ড 50 কোশ্চেন্স এখানে আছে এই গ্যাসের ওপরে, আর চাইবো চেষ্টা করবো বাড়ানোর প্রশ্ন, দেখছি আরও আমাদের রিসার্চ করতে হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, এই পর্যন্ত থাকলো, আর নিচে PDF কিছুক্ষণ পরে দিয়ে দেওয়া হবে, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো।